আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? ওয়ালাইকুম আসসালাম। তো কি ভাই অব- আলহামদুলিল্লাহ। কি অবস্থা রাকিব ভাই? কোনো খোঁজ খবরই নাই। কাজ কামেরও কোনো অবস্থা ইয়া নাই তো। হবে ইনশাল্লাহ। শিখতেছি তো, শিখার মাঝে একটু তো পরিশ্রম করাই লাগে। একসময় যখন স্টার্ট হবে তখন দুমে দামে স্টার্ট হবে। যাই হোক, আর কই লোকজনের কোনো খোঁজ খবরই নাই। ঈদ শেষ হয়ে গেছে কবে, এখনো ঈদ কাটাচ্ছে নাকি? মনে হয়। আপনারা কি ইয়াতে পরীক্ষার ওইগুলি সব পারছেন? আমি দেখবো এগুলি হচ্ছে যে ফ্রি টাইমে। কালকেও আমার একটু ব্যস্ত আছি, পরশুদিন বৃহস্পতিবারে দেখবো আপনাদের এগুলি সব। রেজাল্টটা কবে আসতে পারে? হুম। রেজাল্টটা কবে দেওয়া হতে পারে? পরশুদিন বৃহস্পতিবারে দেখবো, তো বৃহস্পতিবারে হয়তো রাত্রে দিয়ে দিব আপনাদের আপনাদের গ্রুপে দিব, অথবা ইয়েতেও দিতে পারি। রেজাল্ট এটা তো খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষা না যে আপনাদের সমস্যা সমস্যা নয়। এটা হচ্ছে আপনাদের সমস্যাগুলি যেগুলি পারেন না সেগুলি যেন শেখেন সেই জন্য নেওয়া। এগুলি জানার দরকার। এরপরে ফাইনাল পরীক্ষাতে এরপর ফটোশপের পরীক্ষা শেষ হইলে, ফটোশপ শেষ হইলে ফটোশপের পরীক্ষাটা হবে। তারপর আবার একটা ফাইনাল পরীক্ষা নিব, সব কিছু মিলে। তখন আরও কী কী জানার দরকার, এই জন্য আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। ওইটা কিন্তু অবশ্যই আপনারা পড়বেন ওই পিডিএফের ওখান থেকে। দেখি একটা গ্রুপে মেসেজ দিই, কোনো খোঁজ খবর নাই কেন কারণ। তাহেরা আপু তো মনে হয় অলরেডি মেসেজ দিছে। সবাই একটু মেনশন করে দেন, হয়তো বা হুম। জানি। আর যে গ্রুপে ওখানে লিঙ্কটা ছিল, লিঙ্কটা ওখানে দেখা যাচ্ছে না। কোন লিঙ্কটা? যে যে এই যে মেসেঞ্জার দিয়েছেন ওটা তো গ্রুপে ছিল, হ্যাঁ। ওটা ওখানে দেখতেছি না। না, গ্রুপেও তো আছে, গ্রুপেও ওই আছে। কারণেই হয়তো গ্রুপেও আছে। দেখলাম দেখলাম না কেন কিছু না। আছে যাই আছে। হোক। হুম। আর 2 মিনিট আমরা কথা কথা বলি, তারপরে কেউ না আসলে আমরাই যারা আছি তারাই শুরু করব, সমস্যা নেই। সবাই চিন্তা করে ভিডিও দেখা দেখা হচ্ছে যে শিখে ফেলবে, আসলে ভিডিও দেখে লাস্ট মুহূর্তে শেখা হয় না। ক্লাসে জয়েন না থাকলে ভিডিও দেখে ওগুলি হয় না। হ্যাঁ, ওই দিন এক্সামে তো প্রথম ভাবছিলাম যে জয়েন মানে করতে পারবো না। হুম। তারপরও অফিস বাসায় আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছে। এরপরে ভাবছিলাম হবে না, কিন্তু পরে যখন লিঙ্কডইন পাইলাম ঢুকলাম, আমি যে চিন্তা করলাম যে অ্যাকসেপ্ট না করো কিন্তু পারি কিনা দেখি। না না, অ্যাকসেপ্ট তো করবো অনেক এটা। কিছু পারি নাই। এইটা হ্যাঁ, না এই এটা অনেক এক্সামগুলি কিছু। সমস্যা নাই। হ্যাঁ। তো এই অনেক কিছুই পারি নাই, কিছু আছে হয়তো এরকম যে 4টা অপশন থেকে মনে পড়ছে হ্যাঁ এটা মনে হয় এটাই। হুম হুম কিছু হুম কিছু হুম। ক্ষেত্রে কম হয়েছে, তারা হ্যাঁ। সিলেকশন টুল কি বা মানে টেক্সট টুল, টাইপ টুল কি হতে পারে। কঠিন কয়েকটা পারি নাই, আনসার দিই নাই এগুলা। পরে আবার ডিজাইন নিয়ে বসলাম, ডিজাইনটাও তো সময় লাগে নাই, ওই যে একটু যে কারেন্টের জমানা ছিল, ওই ফন্ট মিলাইতে পরে রোবোটো ফন্ট দিয়ে করে ফেলছিলাম আর কি। হ্যাঁ, লোগোটা আর কি। আচ্ছা। পরে একটা ওটা দিয়ে ওটা অত সময় লাগে নাই, মোটামুটি করে ফেলছি। পরীক্ষা জয়েন করতে করতে তখন ধরেন বাসায় আসতে 11টা বেজে গেছিল আর কি। টোটাল ওটাও বেশি সময় লাগে যেগুলো। টোটাল হ্যাঁ। 11 জন হচ্ছে যে আপনার পরীক্ষার ইয়েতে সাবমিট করছে। আচ্ছা আচ্ছা, মেইল করছিলাম। হ্যাঁ, আমি মেইল করে মেইলও দিছি। আসছে, মেইল আসছে। সবই জি পাইছি, জি। যারা দিছে সবারটাই পাইছি। এবং ওই এমসিকিউ যেগুলি ছিল ওইগুলিতে হচ্ছে টোটাল 11 জন দিছে। আর মেইল করছে, লোগোটা কাজ করছে কয়জন দাঁড়ান দেখতেছি। লোগো 1 2 3 4 5 6 7। লোগোর কাজ করছে 7 জন।
আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। স্ক্রিন শেয়ার দিয়ে দিই আমি। ফটোশপ কি সব? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই যে লোগো বা বিজনেস কার্ডের যে টেক্সটটা, এটা মনসেরাত যে ইয়াটা আছে, ফন্টটা আছে, ওইটা দিয়ে করলে ভালো হয় না? আপনি একদিন বলছিলেন এরকম কিছু। হ্যাঁ, মনসেরাত দিয়ে করলে হবে। সব সময় যে মনসেরাত ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। লোগোতে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ হইতে পারে, যে কোনো। এইটা তো হচ্ছে যে ভেক্টর করতে দিছে, এটাতে যেমন আছে তেমন করার চেষ্টা করতে হবে। একদম সেম না হোক, কাছাকাছি ফন্ট ইউজ করতে হবে। এটা যেটা দিছি। কিন্তু এমনি যখন আপনারা নিজেরা লোগো ডিজাইন করবেন, তখন আপনাদের ইচ্ছা মতো যেই ফন্টটা লোগোর সাথে যাবে সেরকম ফন্ট ইউজ করতে হবে। আর ভেক্টর করতে গেলে ক্লায়েন্ট যেটা দিবে সেইটাই আপনার করতে হবে। যেমন আছে তেমন করার চেষ্টা করতে হবে, হুবহু। প্রথমে তো ফন্টটা পাই নাই, তারপরে ওই চ্যাট জিপিটিতে নিয়ে হুম ছবিটা আপলোড দেওয়ার পরে ও দুইটা ফন্টের নাম বলছে, হুম ওইখান থেকে এই দুইটা ফন্টের যে কোনটা ইউজ করেছি আর কি। কি কি নাম মোটামুটি বলছে? ওটা কাজ করছে। কি যেন বলছিল, একটু দাঁড়ান দেখা লাগবে। একটা মনে হয় এরিয়াল বলছিল, এরিয়াল, আর একটা মনে হয় এরিয়াল। অন্য কিছু এটা মূলত আসলে এরিয়ালই হয়তো সম্ভবত আছে। টাইপের কিছু একটা বলছিল। তো ভাই আমি পরে এরিয়াল দিয়ে কেমন যেন মিলতেছিল না, রোবটও দিয়ে করে ফেলছিলাম। কোনো সমস্যা নাই। রোবটও কাছাকাছি, দিয়ে কাছাকাছি মিলছে, কাছাকাছি মিললেই কাছাকাছি হবে। মিলছে দেখলাম। দেখলাম শুধু আর ছাড়া অন্য ওই ইয়াগুলো অ্যালফাবেট গুলো মিলছে মোটামুটি। ওটা দিয়ে হুম, করে, রোবটও দিয়ে করে ফেলছিলাম। আচ্ছা। আপনারা না, সবাই এমনিতে যে ছবিটা দিয়েছিলেন ওই ছবিটা ওই যে অনলাইনে যেভাবে সার্চ দেওয়ার সিস্টেম একটা দেখাচ্ছিলেন না, হুম, ওইভাবে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ফন্টটা পাওয়া যাচ্ছিল না, অন্য ওই টাইপের ফন্ট। ওইভাবে যদি আপনারা ছবিটারে সার্চ দেন তাইলে পাবেন না। এখন আপনাদের এই জন্য একটু ফটোশপ। কারণ ফন্ট লেখাগুলো মানে একই লাইনে ছিল না তো, বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিজন্টালি ছিল না, একই বাঁকা হয়ে লাইনে, ছিল তো। একই লাইনে বানাইতে হবে কিভাবে সেটা জানতে হবে। তাহলে একই লাইনে বানানোর জন্য আমরা যদি ফটোশপের হেল্পটা নেই, তাইলে হচ্ছে যে একই লাইনে বানাই ফেলতে পারবো। সেটা একটা একটা অক্ষর করেই হোক আর যেভাবেই হোক, ওই ফন্টগুলির আমরা কাইটা কাইটা ফটোশপে সুন্দরভাবে সেট করে পরে যদি সার্চ দিই তাহলে কিন্তু সহজে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, তো শুরু করি। আমার স্ক্রিন তো শেয়ার দেই নাই না। আর বলতেছিলাম যে ফটোশপের সফটওয়্যারটা কি সবাই ইনস্টল দেওয়া আছে? আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার আছে ভাই। সবার আছে না? আপনারা কোন ভার্সন তো ইউজ এখন করেন? ল্যাপটপে আমার 2020টাই আছে। এখন 20? কারেন্ট নাই তো, ল্যাপটপে চার্জ নাই, মোবাইলে জয়েন করছি। আর সমস্যা নেই, সবাই 2020। 2020। তাহের আপুর কাছেও তো আছে তাই না? আগে থেকে থাকার কথা। ফটোশপে জি মূলত, ভাইয়া, আছে। ফটোশপে মূলত আমরা হচ্ছে যে, যদি কারো কাছে না থাকে একটু জানাবেন, কারণ সফটওয়্যারটা তো ইনস্টল দিতে হবে। যদি না থাকে আমি দিব, অথবা লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নিয়ে ইনস্টল দিবেন। ইলাস্ট্রেটর যেভাবে ইনস্টল করতে হয় সেমভাবে ইনস্টল করতে হবে। আমি চালাই হচ্ছে 23। হ্যাঁ, তো সমস্যা নাই, দেখতে একই রকমই হবে। কিছু স্যার আছে 21। 21, আমি চালাই হচ্ছে 23, সমস্যা নেই, দেখতে একই রকমই দেখা যাবে। আর ফটোশপে মূলত ছবির কাজ করে, কিন্তু আমরা ছবির কাজের সাথে সাথে ফটোশপে এখন প্রচুর পরিমাণ ডিজাইনও করে। আমরা ওদিকে ইলাস্ট্রেটরে কী কী জিনিস শিখছি, আমরা কিন্তু মাঝে মাঝে ফটোশপ থেকে মাঝে মাঝে আবার ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে কিছু যেই সব জায়গাগুলিতে আমাদের ল্যাকিংস আছে সেই জায়গাগুলি আমরা সলভ করব। ফটোশপের মাঝখানে হঠাৎ করে ইলাস্ট্রেটরে চলে যেতে পারি। হ্যাঁ, আমার কাছে মনে ওকে। হইতেছে যে কিছু জিনিস আপনাদের জানার দরকার, সেগুলি যারা জানেন না, যারা জানেন তারা তো খুব ভালো, অনেকে হয়তো জানেন না, সেগুলি জানানোর জন্য মাঝে মাঝে আবার ইলাস্ট্রেটরে কিছু জিনিস দেখাবো ফটোশপের ক্লাসের ভিতরেও। তো ফটোশপ অন করি, দেখা যাচ্ছে ফটোশপের ইন্টারফেসটা। জি দেখা যাচ্ছে। ফাইল থেকে নিউ ডকুমেন্ট কিভাবে নিতে হয় সেটা তো আমরা সবাই জানি, ইলাস্ট্রেটরে যেভাবে ফটোশপেও সেম একই রকম। সাইজের ব্যাপারটাও ঠিক সেম। এগুলি তো আপনাদের নতুন করে বলার কিছু নাই, নাকি বলতে হবে? না না না, বলতে হবে না। এগুলি নতুন করে বলার কিছু নাই। আর ফটোশপে আমরা যেসব কাজগুলি করি সেগুলি হচ্ছে বেশিরভাগই ওয়েব রিলেটেড, মানে
স্ক্রিনে যে মনিটরে আমরা যেসব জিনিসগুলি দেখি, স্ক্রিনে দেখি, সেই জন্য আমরা এখানে RGB কালার ইউজ করি, ঠিক আছে? আর কখনো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমাদের বিজনেস কার্ড ডিজাইন করে দাও, ফটোশপ ফরম্যাট লাগবে, তখন কিন্তু আবার RGB কালার ইউজ করবেন না, তখন এখান থেকে CMYK কালারটা সিলেক্ট করে তারপরে কাজ করবেন। আমি আপাতত হচ্ছে যে ডিফল্ট যে পেপার আছে A4 সাইজ, ওইটা নিয়ে নিচ্ছি, RGB কালার রাখলাম। এখানে ব্যাকগ্রাউন্ড ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাপারটা, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা মতো যদি এখানে ক্লিক করি, এখানে কালারের অপশন চলে আসবে, আমরা এখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারবো। ফার্স্ট একটা হোয়াইট নিয়ে দেখাই, তারপরে এখান থেকে আসতেছি ক্রিয়েট, এরকম সাদা একটা আসলো, আবার আরেকটা নিচ্ছি, কালার যদি চেঞ্জ করি, ব্ল্যাক যদি দেই, এখানে ব্ল্যাক কালার আসছে, আবার আরেকটা নিচ্ছি কালার থেকে যদি আমি এখান থেকে চেঞ্জ করি, রেড, দেখেন ব্যাকগ্রাউন্ড রেড। ট্রান্সপারেন্ট জিনিসটা তো বোঝেন নাকি, কোনো কালারই নাই, এখানে এই অপশনগুলি আগের থেকে আছে। তো আমরা যদি এই হোয়াইটটারে ট্রান্সপারেন্ট করে ফেলতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আচ্ছা এগুলি তো পরে আসতেছি, লেয়ারের ব্যাপারটাতে একটু বন্ধ থাক। আর এমনিতে নর্মালি ইন্টারফেস তো চেনার কোনো দরকার নেই, এভাবে তো আপনারা জানেনই কোন জায়গায় কি আছে, কোন সাইডে কি। আমরা কাজের দিকে আসি। আমরা ফাইল থেকে নতুন ডকুমেন্ট নেওয়া শিখছি, ফাইল থেকে এখন একটু ওপেন করা শিখি। ফাইল থেকে ওপেন অথবা Ctrl+O, এই শর্টকাটগুলি সব সময় যখন আপনারা কাজ করবেন অপশন থেকে কাজ করবেন। প্রথমে শেখার জন্য অপশন থেকে কাজ করলে কি হবে, যে এখানে যে অপশনের ইয়েগুলিও জানবেন এবং শর্টকাট কোনগুলি আছে সেগুলি কিন্তু আপনারা এই অপশনের ভিতর না ঢুকলে দেখতে পারবেন না। আবার আমরা যখন এখানে এই যে কোনো টুলের কাছে হাত দেই, ইলাস্ট্রেটরে বলেন আর ফটোশপে বলেন, সব জায়গায় যখন টুলে হাত দিই তখন কিন্তু এই টুলের শর্টকাটটা কি এ পাশে লেখা থাকে, এগুলি জানা লাগবে। হ্যাঁ, যদি কখনো বিভিন্ন এক্সাম দিতে যান, সরকারি বিভিন্ন এক্সাম, স্কিল সার্টিফিকেটের আমি যেগুলি দিছি, তখন কিন্তু এর ভিতর থেকে যখন তখন যে কোনো কিছু আপনারা জিজ্ঞেস করে ফেলতে পারে। ফাইল থেকে ওপেন করব আমরা যেই ছবিটা, যেই ইমেজটা এখানে ওপেন করতে চাই। ফটোশপে মূলত ইমেজের কাজই হয়, অন্য জিনিসও ওপেন করা যাবে। তো আমরা আগে ইমেজ থেকে বেসিক থেকে শুরু করি, তারপরে ওই যে আগের মতোই, যে আগে প্রথমে টুলগুলি শিখবো, তারপরে আস্তে আস্তে আমরা ডিজাইনে চলে যাব, ফটো এডিটিং করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। যে ছবিটা সিলেক্ট করব, সে যেটা ওপেন করতে চাই সেটা সিলেক্ট করলাম এবং ওপেন দিয়ে দিলাম। এই ছবিটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে গেল। আর এই বেসিক জিনিসগুলি শেখাইতে গেলে প্রথমে একটু উল্টাপাল্টা শেখাইতে হয়, এই কারণেই যে আমরা যদি এই মুভ টুল, এইখানে যে টুলটা আছে এটা হচ্ছে মুভ টুল। ফটো ইলাস্ট্রেটর আমরা কি শিখছিলাম, সিলেকশন টুল, আর এখানে হচ্ছে এটারে বলে মুভ টুল। কাজ একই ধরনের, কিন্তু এটার নাম হচ্ছে ডিফারেন্ট। মুভ টুল, এটাতে মুভ করা যায়। এখন মুভ করতে গেলে আমার কোনো ইমেজ এখানে নিয়ে আসতে হবে, ইমেজ অলরেডি নিয়ে আসছি, সাথে আবার একটা লেয়ারের ব্যাপার স্যাপারও আছে। এই লেয়ারটা যেহেতু লক করা, লেয়ার নিয়েও আমি কথা বলবো, আপাতত লেয়ার এখনই বোঝার দরকার নেই, জাস্ট বোঝেন যে মুভ টুলের কাজটা কীভাবে হচ্ছে। আমি এই লকটারে, এই তালার উপরে যদি একটা ক্লিক করি, লকটা ছুটে যাবে। মুভ টুল সিলেক্ট থাকা অবস্থা যদি এটারে টান দেই, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যাবে। এদিকে সরাইতে চাই, এদিকে সরাইতে চাই, তাহলে মুভ টুলের কাজটা কি মূলত হচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। এই ইমেজটা যদি আমি আমার এই যে এই পেজটাতে নিয়ে আসতে চাই, এই ইমেজটা যদি আমার এই হোয়াইট পেজের উপরে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি এই মুভ টুল দিয়ে এখান থেকে টান দিয়ে এই হোয়াইটের উপরে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারি। এতটুকু পর্যন্ত মুভ টুল বোঝা গেছে তো?
ইমেজ কিন্তু আরও কয়েকভাবে এখানে নিয়ে আসা যাবে। আমি ফাইল থেকে ওপেনে গেলাম, ওইভাবে যদি না না আনতে চাই, আমি যেভাবে আনতে পারি সেটা হচ্ছে, ধরেন যে এই ইমেজটা এখান থেকে নিয়ে এসে ফটোশপে উপরের দিকে যদি এইখানে ছাড়ি একদম উপরে, তাহলে এই ইমেজটা আলাদা একটা ট্যাব হয়ে ওপেন হচ্ছে। আবার দেখেন এই সাদা পেজের উপরে যদি আমি ওই ইমেজটাই সেম ইমেজটা নিয়ে আসি, তাহলে কিভাবে ছাড়তেছি লক্ষ্য করবেন। এই সাদা পেজের উপরে নিয়ে এসে ছাড়তেছি। আমার একটা ডকুমেন্ট সাইজ আছে, এই ডকুমেন্ট সাইজের উপরে আমি এই ইমেজটা নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এই ডকুমেন্টের উপরে এসে ছাড়তে হবে। আর যদি নতুন ট্যাব করে খুলতে চাই, ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমি এই উপরের দিকে ছাড়বো। বুঝতে পারছেন তো এতটুকু পর্যন্ত? দেখাইতে দিলাম। এখন আর একটা জিনিস শিখি। আমি তো মুভ করা শিখলাম, এখন এই ইমেজটা যদি আমি ছোট করতে চাই, আমি চাই না যে এত বড় থাকুক এই ইমেজটা, আমি একটু ছোট করতে চাই, তাহলে কি করতে হবে? ট্রান্সফর্ম টুল ইউজ করতে হবে। ট্রান্সফর্ম টুল ইউজ করতে হবে। ট্রান্সফর্ম টুল ইউজ না করে ট্রান্সফর্ম টুলে তো আমরা এখানে ট্রান্সফর্ম টুল এখনো যাই নাই। আর এখানে ট্রান্সফর্ম টুল আছে কি না, আছে কি ফটোশপে? না না, টুল নাই, শর্টকাট আছে। হ্যাঁ, ফটোশপে মনে হয় ট্রান্সফর্ম টুল নাই, শর্টকাট আছে। এটাতে কন্ট্রোল টি দিতে হবে, হ্যাঁ, অথবা ট্রান্সফর্ম আছে ভিতর থেকে, এডিট থেকে দেখেন তো এখানে ট্রান্সফর্ম আছে নাকি। এই যে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, তাইলে একটা সিলেকশন আসবে ইলাস্ট্রেটরে যেরকম আসতেছিল। ইলাস্ট্রেটর শেপটারে ক্লিক করলে যেরকম মার্কিং আসতেছিল চারিদিকে, এরকম ফটোশপেও আসবে, তখন আমরা এটা ছোট করতে পারবো। এখন ছোট করার জন্য আপনাদের ভার্সনে 2020-তে কিছু ধরা লাগে, একটু খেয়াল করবেন। যদি ধরা লাগে তাহলে শিফট ধরবেন, আর আমারটাতে শিফট ধরলে চ্যাপটা হয়ে যাবে। আমারটাতে শিফট কিছু ধরা লাগে না, আমারটাতে কোনো কিছু না ধরে আমি ছোট বড় করতে পারি, তাহলে তাও প্রপোর্শন ঠিক থাকে। আর যদি আমি শিফট ধরি তখন কিন্তু এটা চ্যাপটা হয়ে যাবে। আমাদের 2021 শিফট ধরা লাগে। শিফট ধরা লাগে, হ্যাঁ, সেই জন্যই বলতেছি যে আপনাদেরটা শিফট ধরা লাগলে আপনারা শিফট ধরে নেবেন। ইলাস্ট্রেটর যেভাবে ছোট করছেন সেমভাবে ছোট করবেন। আর যাদের 23 আছে তারা হচ্ছে যে শিফট ধরা লাগবে না, নর্মালি ছোট বড় করতে পারবেন। আর চারিদিকে প্রপোর্শন ওয়াইজ চারিদিক থেকে সমানভাবে যদি ছোট বড় করতে চান, সেক্ষেত্রে অল্টার চাপ দিবেন। অল্টার চাপ দিয়ে যদি ছোট বড় করেন তাহলে চারিদিকে সমানভাবে ছোট বড় হবে। আর আপনাদের 2020-র ক্ষেত্রে শিফট অল্টার চাপ দিবেন, ঠিক আছে? আপনারা কি চাপবেন? শিফট অল্টার। যদি প্রপোর্শন ওয়াইজ চারিদিকে ছোট বড় করতে চান, শিফট অল্টার চাপ দিয়ে এভাবে ছোট করবেন, এবং বড় করতে চাইলে বড় করতে পারবেন। ক্লিয়ার? ফালাই দিলাম। মুভ টুলের ব্যাপারটা তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসেন, এখানে কয়েকটা টুল আছে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ইলিপস টুল, ইলেপটিক্যাল টুল। আমরা এই দুইটা টুলই শিখবো এখান থেকে, রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আর ইলেপটিক্যাল টুল। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলটা কি কাজ করবে? কোনো জায়গায় এখানে আর একটু বলে রাখি যে এই যে একটা দেখতেছেন রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, মানে মার্কিউ টুল, তারপরে এখানে আছে ল্যাসো টুল, এরপরে আছে ম্যাজিক ওয়ান টুল। এই যে এইখানে এর ভিতরে যতগুলি টুল আছে সবগুলি এক ধরনের সিলেকশন টুল, প্রত্যেকটা দিয়েই কোনো এরিয়ারে সিলেক্ট করা যায়। ফটোশপে কাজ করতে গেলে আমরা কোনো কিছুরে সিলেক্ট করে তারপর সেই এরিয়ার যতটুকু মার্ক করব ততটুকুর ভিতরে কাজ করব। আমরা দেখি তাইলে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল দিয়ে আমি ফার্স্টে ইমেজের উপরে কাজ করি। এই ইমেজে যে আমি এই ইমেজের এখানে একটা সিলেকশন করতেছি, এই জায়গাটুক আমি চাই না যে এই লেখাটা এখানে থাকুক, সেই জন্য এই জায়গাটুক সিলেক্ট করলাম এবং কালার দিয়ে এই জায়গাটা ফিল করে দিব।
মানে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা দিয়ে ফিল করে দিব কীভাবে, অথবা অন্য কোনো কালার দিয়ে ফিল করি আগে। তাহলে ফাইল থেকে আমরা যাব হচ্ছে ফিল, এডিট থেকে ফিল, কন্টেন্ট অ্যাওয়্যারে আমরা আপাতত যাচ্ছি না, কন্টেন্ট অ্যাওয়্যার আর এক জিনিস, ওটা পরে। ফরগ্রাউন্ড কালার, এখন কালারের ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। যখন কালার দিয়ে কোনো কিছু সিলেকশন করার পরে এখানে কালার দিতে চাবো, অথবা এই জায়গাটারে আমি কাইটটা এই জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে যাব। আস্তে আস্তে আসতেছি। ফার্স্টে একটু কালারটা বোঝেন। আমরা ইলাস্ট্রেটরে কি বলছিলাম, এখানে উপরেরটারে কি বলতাম ইলাস্ট্রেটরে, ফিল কালার। ফিল কালার, আর নিচেরটারে বলতাম স্ট্রোক কালার। আর স্ট্রোক কালার। এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার মানে উপরের দিকের কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পিছনের কালার। উপরে যেটা দেখা যাচ্ছে এটা ফরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ডিফল্ট হিসেবে এই যে কোণার মধ্যে দেখেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে, এখানে ক্লিক করলেই এই ডিফল্ট কালারটা এখানে এইভাবে চলে আসবে। আর এখানে আরেকটা তীরের মতো আছে, এখানে যদি ক্লিক করি হোয়াইটটা উপরে চলে আসবে, ব্ল্যাকটা নিচে চলে যাবে। এটা শর্টকাট হচ্ছে এক্স। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, আমি এক্স একবার চাপতেছি, ঘুরতে থাকতেছে। বুঝা গেছে? জি জি স্যার। ছিলাম সিলেক্ট করার পরে এবার আমি এখানে কালার দিতে চাই। যতটুকু অংশ সিলেক্ট করছি শুধুমাত্র এতটুকু অংশের ভিতরেই কালার হবে। হওয়া উচিত ছিল যদি আমি সিলেক্ট না করে দিতাম পুরোটাতে কালার হয়ে যেত। আমি যেহেতু এতটুকু মার্ক করে দিয়েছি সেক্ষেত্রে এডিট থেকে ফিলে যাই, ফিল থেকে এখান থেকে ফরগ্রাউন্ড কালার যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটাই আপাতত দেই। এখানে যে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে এখানে যদি আমি ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করি এখান থেকে, তাইলে এই ফরগ্রাউন্ডে যে কালারটা এখানে আপনারা দেখতেছেন এই কালারটাই এখানে ফিল হয়ে যাবে। ওকে, এখানে এই কালারটা দিয়ে এটা ফিল হয়ে গেছে। কিন্তু ইলাস্ট্রেটরে যখন আমরা এই ধরনের কালার অথবা শেপ দিছি তখন কিন্তু এই শেপটাতে আমরা মুভ করতে পারছি, ফটোশপে এখানে পারতেছি না, তাই না? পারবো, এখানেও আমরা পারবো। জি। কিভাবে পারবো আস্তে আস্তে আসতেছি। রেক্ট্যাঙ্গেলটারে যদি আমরা স্কোয়ার করতে চাই সেক্ষেত্রে শিফট চাপ দিয়ে, রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল শিফট চাপ দিয়ে টান দিলে এরকম পারফেক্ট স্কোয়ার শেপ হবে। আর যদি শিফট না চাপ দেই সেক্ষেত্রে আমাদের মতো ইচ্ছা মতো আমরা শেপ ড্র করতে পারবো। এখন রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল থাকা অবস্থায় দেখেন উপরের দিকে চারটা অপশন আসছে না? এটার কাজ কি? আমরা তো ফিল করা শিখছি একটু আগে, আরও কিছু ফিলের একটু আস্তে আস্তে দেখতেছি। তার আগে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলের কাজগুলি আর একটু দেখি। যে আমি এতটুকু অংশ ফার্স্টে মার্কিং করছি, তারপরে যেটা আছে সেটার নাম কি, অ্যাড টু সিলেকশন। এই সিলেকশনের সাথে আরও কিছু সিলেকশন অ্যাড করতে চাই। একটি ওই ইমেজে যাই, ব্যাকে চলে যাচ্ছি, এখানে আসেন, যে আমি এতটুক সিলেক্ট করছি, আমি চাচ্ছি যে এই আইটা সিলেক্ট হওয়ার আমার দরকার নাই, আমার এই এসটা সিলেক্ট হওয়ার দরকার। সেই জন্য এই সিলেকশনের সাথে আর একটা সিলেকশন করার দরকার। আমি যদি এখন জাস্ট একটা টান দেই তাহলে কিন্তু এই এফের যে সিলেকশনটা ওইটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে কি করতে হবে, আমার যেই এখান থেকে অ্যাড টু সিলেকশন অপশনটা ক্লিক করা থাকা লাগবে, অথবা শিফট চাপ দিতে হবে। দেখেন অ্যাড টু সিলেকশনে যখন আমি ক্লিক করতেছি এখানে এই যে মাউসের যে কার্সরটা এর সাথে কিন্তু ওই প্লাসের সাথে ছোট্ট একটা প্লাস আসছে। এইখানে যখন ছিল শুধুমাত্র নিউ সিলেকশনে যখন ছিল তখন কিন্তু শুধু একটা প্লাস ছিল, যখনই আমি অ্যাড টু সিলেকশন ক্লিক করতেছি সাথে সাথে ওই প্লাসের সাথে আরেকটা ছোট প্লাস আসছে, যার ফলে আমি যদি এখন টান দেই এটারে দুইটাই থেকে যাবে। এবং এটার শর্টকাট হচ্ছে শিফট। এখন দেখেন আমি কিন্তু নিউ সিলেকশনে আসি, যদি এখন কোনোটারে একটাই টান দেই না কেন এই দুইটাই চলে যাবে। টান দিচ্ছি না, শিফট চাপ দিচ্ছি, দেখেন ওই প্লাসটা কিন্তু সাথে চলে আসছে। শিফট চাপ দেওয়া আছে আমার কিবোর্ডে এবং মাউস দিয়ে টান দিচ্ছি, ক্লিকটা আগে ছাড়ছি তারপর কিবোর্ড ছাড়ছি,
তাহলে 3টা পার্ট সিলেক্ট হয়ে গেল এখানে 3টা। এবার আসেন, একটা ক্লিক করলাম ওইগুলি সব চলে গেল, অথবা এইভাবে যদি সিলেক্ট থাকে অনেকগুলি, ধরেন 1টা 2টা 3টা 4টা সিলেক্ট থাকে, আপনারা যদি ডিসিলেক্ট করতে চান তাহলে মাউসটা এখানে বাইরের দিকে ক্লিক করবেন অথবা কন্ট্রোল ডি দিবেন, তাইলে সিলেকশনটা বাতিল হয়ে যাবে, সিলেকশনটা আর থাকবে না। এবার আমি আবার একটু এই টোটাল জায়গাটা সিলেকশন করলাম, করার পরে এরপরে যেটা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা আসলে মূলত মাইনাস, মানে যতটুকু পার্ট আমি সিলেক্ট করছি তার থেকে কিছু অংশ আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, যে এই অংশগুলি আমার সিলেক্ট থাকার কোনো প্রয়োজন নাই। কিভাবে? তাইলে এটার জন্য শর্টকাট কি, এখানে ক্লিক করা থাকলে তো হবেই, এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে অল্টার চাপ দিয়ে যদি আমি ধরি, তাহলে দেখেন যে প্লাসের সাথে একটা ছোট মাইনাস চিহ্ন আসছে। অল্টার চাপ দিয়ে ধরে থাকা অবস্থায় মাউস দিয়ে ক্লিক করে যদি এখানে টান দেই, এটার সিলেকশন যতটুকু ছিল এটা বাতিল হয়ে গেছে। এখান থেকে যদি আমি জিটারে বাদ দিতে চাই, বাদ দিতে পারলাম। এখান থেকে আমি এই স্টারে বাদ দিতে চাচ্ছি, যে সিলেকশনের ভিতর রাখবো না, বাদ হয়ে গেছে। আবার যদি আমি নতুন করে একটা অ্যাড করতে চাই, জিটারে অ্যাড করতে চাচ্ছি, শিফট ধরে আমি এখানে অ্যাড করে দিলাম। আবার যদি এখানে এত বেশি অংশ আমি রাখতে চাচ্ছি না, তাহলে আমার অল্টার চাপ দিয়ে ধরে আমি এখান থেকে এতটুকু পার্ট মাইনাস করে দিলাম, এখান থেকে এতটুকু পার্ট মাইনাস করে দিলাম। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, লাস্টের বিষয়টা একটু বলেন তো। হ্যাঁ, শিপ কি শিপ মানে আলাদা করে ডিসিলেক্ট করার জন্য শিফট অল্টার ধরতে হবে না? ডিসিলেক্ট করার জন্য যদি বলতেন আমার। না, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, অল ডিসিলেক্ট হয়ে যাবে। আর যদি আপনি ও কিছু পার্ট মাইনাস করতে চান, ধরেন এফ এর এখানে তো অনেক বেশি অংশ আমি সিলেক্ট করে রাখছি, এফ এর বাইরে কিছু পার্ট আমি এখান থেকে কিছু পার্ট মাইনাস করে ফেলতে চাচ্ছি, যে এতখানি সিলেকশন আমার দরকার নাই, সেক্ষেত্রে আমার অল্টার চাপ দিয়ে ধরে যদি আমি এখান থেকে এতটুকু বাদ দিতে চাই, দেখেন বাদ হয়ে গেছে। অথবা এই যে উপরে যেটা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাতে ক্লিক করলেও হবে, শর্টকাটে কাজ করলে সুবিধা হয়। আর ওখানে ক্লিক করলেও আপনি কোনো কিবোর্ডে কিছু চাপা লাগবে না। এখান থেকে এতটুকু পার্ট আমি বাদ দিচ্ছি, এখান থেকে এফ এর এতটুকু বাদ দিয়ে দিচ্ছি, অ্যান্ড এতটুকু বাদ দিয়ে দিচ্ছি, আবার এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিলাম। আমি জুম করে নিচ্ছি, এখান থেকে এতটুকু পার্ট বাদ দিলাম, এর ভিতর থেকে আমি চাই যে এতটুকু বাদ হোক। এখন যেটা হয়েছে, এখানে কিছু অংশ বেশি ভিতরে চলে আসছে, আমি চাই যে এখানে অ্যাড করতে। সেই জন্য কী করতে হবে, এখানে যদি এইটাতে ক্লিক করি অথবা শিফট চাপ দিয়ে ধরি, ওইটা যদি ক্লিক না করেও যদি শিফট চাপ দিয়ে ধরি, তাহলেও কিন্তু আমি এখান থেকে কিছু পার্ট এখানে অ্যাড করতে পারবো। বুঝতে পারছেন? জি জি। ওকে, তাহলে এখন আমরা একটু কালার দেই। যতগুলি সিলেকশন আছে এখন কিন্তু সবগুলিতেই একই কালার হয়ে যাবে। এডিট থেকে ফিল, এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করতেছি, ওকে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ছিল, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এই জায়গাটা যতটুকু আমি সিলেক্ট করে দিয়েছিলাম ওই জায়গাগুলি ফিল হয়ে গেছে। আবার একটু সিলেকশন থাকুক। এরপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্রাক্ট উইথ সিলেকশন। এটা মূল কাজ হচ্ছে যে কমন যে এরিয়াটা আছে, ধরেন আমার এখানে যে এই সিলেকশনটা আছে, আমি এখন ইনস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, এর সাথে একটা গুণ চিহ্ন আসছে সাথে সাথে, দেখেন এখন যদি এইভাবে টান দেই, এই দুইটা যেই সিলেকশন দেখা যাচ্ছে তার ভিতরে কমন এরিয়া কোনটা, মাঝখানের টুক, এই কমন এরিয়াটা থাকবে, বাইরের সব কিছু চলে যাবে। ঠিক আছে? জি স্যার। এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন নাকি? তারপর আসেন হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলে আমরা শিফট ধরে যদি রাউন্ড করি, রাউন্ড করতে পারবো এভাবে সুন্দরভাবে। আর শিফট ছাড়া যদি করি এভাবে রাউন্ড করতে পারবো, এরকম পারবো,
এরকম পারবো, যেদিকে যেদিকে দিব এভাবে ইলিপস টুল দিয়ে করা যাবে। এবং ইলিপস টুলও সেম ওই উপরে যে অপশনগুলি, এইগুলিতেও সেম উপরের অপশনগুলি আছে। সবগুলিতে আমি বারবার বলবো না, কিন্তু কাজ দেখাবো। এইটাতে প্রথমটাতেই এইটা থেকে এই জিনিসগুলি আগে থেকেই বুঝে নেন। তার মানে স্যার সিলেকশন টুল মানে শুধুমাত্র সিলেকশন টুলের জন্য 4টা অপশন শো করবে আর কি। হ্যাঁ, এই কটা হ্যাঁ? সিলেকশন টুলের জন্য ওকে ওকে ওকে। এই 4টা অপশন এখানে শো করবে। এক একটার জন্য কিন্তু এক এক রকম চেহারাও দেখাইতে পারে এক এক সময়। এইটাতে দেখেন যখন আমি এই যে এখানে পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক করছি তখন কিন্তু এগুলি শো করতেছে না, ওই অপশনগুলি শো করতেছে না। এক একটা জি টুলে স্যার। এক একটা অপশন থাকবে। এবার আসেন আমরা আবার একটু এবার কালার দিব। এবার একটু ফেদার ফেদার জিনিসটা বুঝবো এখান থেকে। এই যে এখানে যে ফেদারের অপশনটা আছে এখান থেকে ফেদার জিনিসটা বুঝি। একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, সিলেকশন করলাম এবং এখানে আমি ফেদারটা দিয়ে দিচ্ছি 30 অথবা 50 দিই। সরি, এখানে আগেই 50 দেওয়া যাবে না, এখন যে 50 দিয়ে রাখছি 0 ছিল 0। আমরা যখন কোনো কিছু সিলেক্ট করব, যদি এই সিলেকশনের আগেই ফেদার দিয়ে নিতে চাই তাহলে আগের থেকে আমার এখান থেকে ফেদার দিতে হবে। ফেদার জিনিসটা হচ্ছে সফটনেস। ফেদার জিনিসটা বোঝানোর জন্য আমি একটু ব্রাশ দিয়ে বোঝাই। ব্রাশ এখন কিন্তু শেখাচ্ছি না, জাস্ট ব্রাশ দিয়ে বোঝাচ্ছি। এখানে হার্ডনেস 100। এই ব্রাশটাতে যখন আমি এরকম একটা ক্লিক করলাম, এটা অনেক শার্প একটা ক্লিক পড়ছে না? জি স্যার। আর এই ব্রাশটারে যদি আমি নিচে ক্লিক করি, দেখেন ওই সেম ব্রাশটাই, সেম সাইজের ব্রাশটা আমি এখানে যখন ক্লিক করলাম তখন কি হয়েছে, তখন Soft হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের সাথে আস্তে আস্তে মিশে গেছে না, সফট হয়ে গেছে না জিনিসটা? জি জি। ওকে, ফেদার জিনিসটা হলো ওই সফটনেসটা। এখানে আমি 50 ফেদার দিছি। দুইটা রেক্ট্যাঙ্গেল ফার্স্টে নিব। প্রথমে 0 দিলাম। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি ছোট করে। এখানে এবার এডিট থেকে ফিল, এবার কালারে যাই। কালারে গেলে আমি এখান থেকে নিজের মতো করে কালার চেঞ্জ করে দিতে পারবো, এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। এখান থেকে আমি কালার দিয়ে দিতে পারবো। এখান থেকে একটু গ্রিন কালার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন এই কালার যা থাকে থাকুক, আমার এখানে কিন্তু আমি যে গ্রিন কালার চাইছি এই কালারটাই আসছে। আবার একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার আগে আমি এখানে একটু ফেদার দিয়ে দিব এবার 30 পিক্সেল। দেখেন যখন সিলেকশন করছি ফেদার দেওয়ার পরে সিলেকশনটা কেমন হয়েছে, চারিদিকে একটা স্মুথনেস রাউন্ড হয়ে আসছে। এবার আবার একটু কালার দিই, এডিট থেকে ফিল, কালারেই থাকুক। কালার থেকে আমি ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালার, এবং ওকে। এবার দেখেন তো রেক্ট্যাঙ্গেল দুইটাই কিন্তু রেক্ট্যাঙ্গেল নিছি, একটাতে সফট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে আস্তে আস্তে মিশে গেছে, আর একটাতে একদম শার্প শেপের মতো ক্রিয়েট হয়েছে। তো ফেদারের কাজ তো বোঝা গেছে। জি স্যার, ডান। ব্যাকে যাচ্ছি, কন্ট্রোল জেডে ব্যাকে যাবেন। হ্যাঁ, ওই ইলাস্ট্রেটরের মতোই। ওকে সরি, ইলাস্ট্রেটরে কন্ট্রোল জেডে যায় না, এখানেও কন্ট্রোল জেডে যায়। আবার ওইটারে বেশি ব্যাকে নিতে গেলে কন্ট্রোল অল্টার জেড দিতে হয় এখানে যখন আসবে। কন্ট্রোলটা যে। যখন বেশি আসবে তখন আমি বলবো, সমস্যা নাই। তাইলে আমরা এতটুকু পর্যন্ত তো শিখলাম কি মুভ টুল। এখানেও কিন্তু আর্টবোর্ড টুল আছে, তবে আর্টবোর্ড টুলটা আপনারা ফটোশপে ইউজ না করাটাই বেটার। আর্টবোর্ড টুল ইউজ করবেন না। ইলাস্ট্রেটরে যেরকম আর্টবোর্ড নেওয়া যায় বিভিন্ন, এখানেও অনেকগুলি আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। ইলাস্ট্রেটরে আর্টবোর্ড শিখছিলেন না, এখানেও কিন্তু আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়। আমরা ফটোশপে আর্টবোর্ড নিয়ে কাজ করার দরকার নাই, ঝামেলা। আসেন মুভ টুলে থাকি, এখান থেকে ইলিপস টুল। আমরা এবার একটু লেয়ার জিনিসটা বুঝবো। লেয়ার, এখানে একটা ইলিপস নিচ্ছি অ্যান্ড অল্টার ব্যাক স্পেস দিচ্ছি। অল্টার ব্যাক স্পেসে কি হয়,
আমরা এতক্ষণ ফিল অল্টার ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার আমরা এতক্ষণ ফিল থেকে যাচ্ছিলাম, এবার একটু শর্টকাট থেকে যাচ্ছি। অল্টার ব্যাক স্পেস দিলে ফরগ্রাউন্ড কালার দিয়ে ফিল হবে। এবার ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ডিফারেন্ট করে নিই, সাদা থাকলে তো সাদার উপর দেখা যাবে না। আমরা এবার একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এখান থেকে, এই ফেদার দেওয়া আছে, ফেদারটা দরকার নেই আমার, ফেদার 0 করে দিয়ে আবার একটু নিব। হ্যাঁ, ফেদার আমরা এখান থেকে দিব না, ফেদার জিনিসটা বুঝাইলাম, বাট এখান থেকে কখনো ফেদার দিবেন না। ফেদার কোন জায়গা থেকে দিতে হবে সেটা আমরা পরবর্তীতে আসবো, এখান থেকে ফেদার দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু ফেদার বোঝানোর জন্য এটা বুঝাইছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল নিলাম আর একটা। আমি এবার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করব। ব্যাকগ্রাউন্ড কালারের শর্টকাট কি? কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলিট দিলেও ডিলিট দিলে হওয়ার কথা না? জি জি স্যার, ডিলিট দিলে হয়। আমারটাতে হয় না কে? আমারটাতে হয় না। হয়েছে আমার, আমি অন্য ডিলেট ডিইএল ডিলেটও হয়েছে, ঠিক আছে, কন্ট্রোল ডি। এখন আমি যদি এটারে মুভ করতে চাই, এই ব্ল্যাকটারে মুভ করে আমি একটু এদিকে সরাইতে চাচ্ছি, মুভ হচ্ছে না। যদি এখানে এরকমও আসে, কনভার্ট টু লেয়ারও যদি আসে, আমি যদি মুভ করতে চাই, দেখেন এটারে সরাচ্ছি কিন্তু এই লালটা সব কিছু সহ সরে যাচ্ছে, শুধু লালটারে সরাইতে চাচ্ছি। লক করা না, এটা হচ্ছে ফটোশপের যেই আমরা ইলাস্ট্রেটরে যে আর্টবোর্ড নেই, ইলাস্ট্রেটর যে পেজটা নেই ওইটারে বলে আর্টবোর্ড, আর ফটোশপে যেই পেজটা আমরা নেই এটারে বলে ক্যানভাস। ক্যানভাসের উপরে ছবি ড্রয়িং করা হয়, ছবি আঁকা হয় অথবা পেইন্টিং করা হয়, তাই না? এখন যদি আপনি ক্যানভাসের উপরে রং তুলি দিয়ে ড্রয়িং করেন, এই যে রিফা আপু জিনিসটা ভালো বোঝে, উনি তো ড্রয়িং করে, পেইন্টিং করে, তাই না? হুম, যখন এই রং তুলি দিয়ে কাগজের উপরে আপনি ড্রয়িং করবেন, সেটারে কি ওই জায়গা থেকে সরাইতে পারবেন? না না না, সম্ভব না। মুভ করা সম্ভব না। হ্যাঁ, এইরকম আমরা যখন এর উপরে ডাইরেক্টলি একটা কালার দিয়ে ফেলছি, তখন এটা ওখানে একদম কি বলে এটারে ফিক্সড হয়ে গেছে, এটা কোনো লকও নাই। ও স্যার, হ্যাঁ, লেয়ার নেওয়া নাই এর জন্য হইছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, রাইট রাইট, লেয়ার নেওয়া নেই, এই জন্য এটা হয়েছে। তাহলে আমাদের এই সমস্যার যদি সমাধান করতে হয়, তাহলে আমাদের একটু লেয়ার শিখতে হবে। লেয়ার শিখে আছেন, যখন আমরা এই রেক্ট্যাঙ্গেল, আজকে আমরা একটু বাংলাদেশের পতাকা আঁকি। আপনাদের কি ইলাস্ট্রেটরে বাংলাদেশের পতাকা দিয়ে শুরু করছিলাম নাকি? না, ফটোশপে বাংলাদেশের পতাকা দিয়ে শুরু করি, কার্টুন শেপ দিয়ে করা হয়েছিল। আচ্ছা, তাহলে ফটোশপে বাংলাদেশের পতাকা আঁকি। আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে বাংলাদেশের পতাকার একটা নিলাম, এরকম নেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে লেয়ার প্লেট, লেয়ারটা এখানে থাকবে, অথবা যদি না থাকে তাহলে আমরা কোন জায়গা থেকে নেব? উইন্ডো থেকে লেয়ার্স, অথবা কিবোর্ড শর্টকাট F7 যদি চাপ দেই অটোমেটিকলি এটা এখানে চলে আসবে, অথবা এরকম আসতে পারে। যদি এখানে না থাকে তখন কিন্তু আপনাদের এখানে নাই, এখানেও নাই, দুই সাইডে নাই। F7 যদি চাপ দিই, দেখেন এই মাঝখানে চলে আসছে। এটার আমি চাইলে এখান থেকে এখানে মুভ করে দিয়ে দিতে পারবো। ক্লিক করলাম, এই নিচে একটা দেখা যাচ্ছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে যদি ক্লিক করি, এটার বলে লেয়ার প্লেট। এখানে যদি ক্লিক করি একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে, এখানে ওই যে লেয়ার 1। এটাতে আমরা ইচ্ছা করলে আমাদের মতো করে নাম দিতে পারি। যেহেতু বাংলাদেশের মাঝখানের এটা হবে হচ্ছে যে গ্রিন কালার, আমি এখানে নাম দিলাম যে গ্রিন কালার। গ্রিন কালার হয়ে গেল। লেয়ার কিন্তু এখান থেকে ছাড়াও আরও আরেকভাবেও নেওয়া যায়। এই যে লেয়ারে যাবেন, নিউ, লেয়ার থেকে নিউ, এই যে লেয়ার, শিফট কন্ট্রোল এন, ঠিক আছে, ক্লিক করলাম।
এখান থেকে সুবিধা হচ্ছে যে প্রথমেই আপনি এখানে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারবেন। ধরেন যে এটার নাম দিচ্ছি আমি রেড কালার। ওকে, আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। লেয়ার জিনিসটা তো আমরা যে কেক তো দেখছি আমরা, কেকের উপর প্রথমে পাউরুটি থাকে, তারপরে ক্রিম থাকে, তারপর আবার পাউরুটি থাকে, আবার ক্রিম থাকে, এইভাবে যে লেয়ার বাই লেয়ার, যেটা উপরে থাকে সেটা দেখা যায়, আর যেটা নিচে থাকে সেটা আমরা দেখতে পারি না। ফটোশপের লেয়ারটা ওই রকম, যেটা উপরে থাকবে সেটা দেখা যাবে, আর যেটা নিচে থাকবে সেটা দেখা যাবে না। ডিলিট করে দিচ্ছি, আবার এখান থেকে নতুন লেয়ার নিচ্ছি। এখানে কিন্তু একটা শর্টকাট শিখছি আমরা, মনে রাখেন। লেয়ার থেকে নিউ লেয়ার, শিফট কন্ট্রোল এন। আপনারা যদি এখান থেকে না নিতে চান তাহলে শিফট কন্ট্রোল এন দিলেও একটা নতুন লেয়ার। আর ডিলিট করতেছি কীভাবে, শিফট কন্ট্রোল এন আগে দেই। ওকে, লেয়ারের নাম দিলাম না, ডিলিট করতেছি। এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এই যে দেখেন ডিলিটের চিহ্ন আছে, এখানে দিলেই ডিলিট হয়ে যাবে। অথবা ব্যাক স্পেস দিলে, যদি কোনো ইমেজ থাকতো ব্যাক স্পেস দিলে, ওইখানে আরেকটা লেয়ার যদি নেই তাহলে যদি ব্যাক স্পেস দিই তাহলে ডিলিট হয়ে যাবে। যেহেতু আগে নিচের লেয়ারটা লক করা, এই জন্য হচ্ছিল না, এটা ব্যাক স্পেসে ডিলিট হয় না। রাইট বাটন ক্লিক করে ডিলিটের অপশন আছে, এইভাবে ডিলিট করে দিই। শেপ লেয়ার ডিলিট হবে, ব্ল্যাঙ্ক লেয়ার ডিলিট হচ্ছে না। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো বুঝতে পারছেন লেয়ার কিভাবে নিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে কালার ফিল করি, রেড কালার দিব, ফরগ্রাউন্ড কালার সরি গ্রিন কালার দিব। এখানে আমি গ্রিন কালার দিয়ে নিচ্ছি, ফিল থেকে যাচ্ছি না এখন আর। এখান থেকে একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক করছি উপরে, আমি এখান থেকে গ্রিন কালার ওকে দিলাম। শর্টকাট কি বলেন? ফরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করব, অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, ফরগ্রাউন্ড কালারে ফিল হয়ে গেল। এখন এই সিলেকশনটা আমি বাদ দিতে চাই, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, সিলেকশন বাদ হয়ে গেল। এখন আমি যে মুভ করতে চাই, মুভ টুল নিচ্ছি। একটু আগে আমরা দেখছিলাম যে এটা মুভ হচ্ছিল না, হোয়াইট কালার সব ব্যাকগ্রাউন্ড নিয়ে মুভ হচ্ছিল। এখন যদি মুভ করতে চাই, নিজের ইচ্ছা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো এবং এটারে ছোট বড় করতে পারবো। কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম, অথবা আমরা এখান থেকে কি করছিলাম, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম নাকি? জি স্যার। হ্যাঁ, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল টিটা ইউজ করবেন সবসময়। কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট বড় এখান থেকে এই লেয়ারটারে করতে পারবো। এর আগে যে অপশনটা আমরা ইউজ করছিলাম, দেখেন আবার ওই অপশনটা এখানে অ্যাপ্লাই করি। আবার একটু কালার দিচ্ছি। আমি এখন এইটারে মুভ করতে চাই, হইতেছে? না স্যার, মুভ হচ্ছে না। কিন্তু এইটারে যদি মুভ করি, দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে, এইটা মুভ হচ্ছে না। স্যার যেটা মুভ হচ্ছে সেটা তো সম্পূর্ণ লেয়ার নিয়ে মুভ হচ্ছে, তাই তো? এইটা হ্যাঁ, এই না তো, শুধুমাত্র শেপ হচ্ছে, মুভ হচ্ছে, নাকি সম্পূর্ণ লেয়ারটাই মুভ হচ্ছে? সম্পূর্ণ লেয়ারটাই মুভ হচ্ছে। বাট এই লেয়ারের নিচে তো আর কোনো কালার নাই, ট্রান্সপারেন্ট, যার ফলে আপনারা শুধুমাত্র এইটাই দেখতে পারতেছেন। জি 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 জি, ওটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, মূলত সম্পূর্ণ লেয়ারটাই মুভ হচ্ছে, বাট কোনো কালার না থাকার ফলে যে যতটুকু কালার আছে ততটুকু দেখা যাচ্ছে। জি জি। ওকে, এবার একটা লেয়ারে দুটো শেপ নিয়ে বোঝায় দেন একটু। একটা লেয়ারে দুইটা শেপ, দুইটা শেপ নিয়ে বোঝায় দেন যে মানে সম্পূর্ণ লেয়ারটাই মুভ হচ্ছে আর কি। একটা লেয়ারের ভিতরে দুইটা শেপ নিব, ঠিক আছে? একটা ইলিপস নিচ্ছি, এই লেয়ারের উপরে এই লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে। যদি এই লেয়ারের উপরে আরেকটা শেপ নেওয়া লাগে তাহলে এই লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে। এইটা আমি চাই যে একটু মিডিলের দিকে আসুক, সেই জন্য শিফট ধরে টান দিছি, দেওয়ার পরে স্পেস বার ধরছি, কিবোর্ডের স্পেস বার ধরছি এবং এটারে মুভ করতেছি। দেখেন এই যে মুভ করতেছি। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এইভাবে মুভ হবে, স্পেস বার ধরলে এইভাবে মুভ করা যাবে। আমি আনুমানিক একটা মিডিল পজিশনে এটারে রাখতেছি এবং এটাতে রেড কালার দিয়ে ফিল করতেছি। তাইলে এই দুইটা একটা লেয়ারের ভিতরে আছে, যার ফলে এই দুইটা একসাথে
নড়তেছে। এটা কিন্তু এই রেড কালারটা এর ভিতরে ফিক্সড হয়ে গেছে, এই লেয়ারের উপরে ফিক্সড হয়ে গেছে, যার ফলে আমি এই রেডটারে আর মুভ করতে পারবো না। মুভ হবে দুইটা একসাথে। আমাদের প্রফেশনাল যে সিস্টেম সেটাতে আমরা কি করতে হবে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা থাকতে হবে। এক একটা স্টেপের জন্য একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। সেটার জন্য এক একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। এখন এর আরও কিছু সহজ পদ্ধতি আমরা আসবো, যাতে আমাদের বারবার এখান থেকে লেয়ার না নেওয়া লাগে, সেগুলো আমরা শিখবো, সমস্যা নেই। এবং কালার চেঞ্জ করার সুবিধা কি, এইটাতে কালার চেঞ্জ করলে কি অসুবিধা, এটাতেও আমি কালার চেঞ্জ করতে পারবো, বাট এর অসুবিধাটা কোন জায়গায়, অন্য সিস্টেমে যদি চেঞ্জ করি তার সুবিধাটা কোথায়, সেগুলি আমরা দেখব। আসেন স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বল। আচ্ছা ইলাস্ট্রেটরও তো লেয়ার আছে, হ্যাঁ হ্যাঁ, আছে। ইলাস্ট্রেটরের লেয়ারগুলা মানে মানে একটা শেপের জন্য একটা লেয়ার নেওয়া লাগে কি, নাকি ইলাস্ট্রেটর অটোমেটিক ফিক্স অটোমেটিক্যালি হয়? লেয়ার ক্রিয়েট হয়ে যায় প্রত্যেকটা শেপে। পরবর্তীতে যদি আমি লেয়ার ধরে মানে কোনো কিছু এডিট করতে চাই তাহলে কি পসিবল হ্যাঁ নাকি? অবশ্যই পসিবল, প্রত্যেকটা তো লেয়ারই। কিন্তু ওটাতে আবার সাব লেয়ার আছে, তো অনেক কনফিউজ মানে কনফিউজিং একটা সাব ব্যাপার। লেয়ার তখন ওই যে ওইভাবে যদি আপনি ফটোশপে এখন আমরা যেভাবে কাজগুলি করব এইভাবে যদি ফটো ইলাস্ট্রেটর আপনি আলাদা আলাদা লেয়ার নিয়ে নেন, তাহলে আপনি ওইভাবে সহজ হবে। তবে ইলাস্ট্রেটরে কাজ করার ক্ষেত্রে যারা ইলাস্ট্রেশন করে না তারা মূলত আসলে লেয়ারে হাত দেয় না। যারা ইলাস্ট্রেশনের কাজ করে ইলাস্ট্রেটরে, তাদের অবশ্যই জি, জি। লেয়ার নিয়ে কাজ করা লাগবে। জি। তবে আপনারা এই ফটোশপে যদি শিখা যান বিষয়টা, ওই সেম সিস্টেমেই ইলাস্ট্রেটরে ওইভাবে লেয়ার নিয়ে আলাদা আলাদা পার্ট করে গ্রুপ গ্রুপ করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। যেটা বলতেছিলাম আসেন আরেকটা লেয়ার নিচ্ছি, এবং আমরা এখানে একটা মিডিলে ইলিপস টুল নিব, ইলিপস মার্কিউ টুল, শিফট ধরে বড় করতেছি এবং স্পেস বার ধরে এখানে মিডিলে নিচ্ছি। মোটামুটি একটা মিডিল করলাম, একটু ছোট করতেছি, আর মিডিলে না থাক, এখানে থাক। আমরা এটারে অ্যালাইন করব। রেড কালার ফিল করে দিলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। আমরা এটা যদি মুভ করতে চাই এখন এখান থেকে মুভ করতে পারতেছি, এবং এটা অটোমেটিকলি মিডিল হয়ে গেছে। যদি মিডিল না হয়, ধরেন এখানে রয়েছে, আমি এটা টানছিলাম, আমি স্পেস বার ধরতে ভুলে গেছি, এখানে হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এটারে অ্যালাইন করব কিভাবে? অ্যালাইন করার জন্য যেটা করতে হবে, এই দুইটা লেয়ার অবশ্যই সিলেক্ট থাকা লাগবে। সেই জন্য কীভাবে সিলেক্ট করতে পারি, ইলাস্ট্রেটরে আমরা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করা শিখছিলাম না? জি স্যার। এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করা শিখছিলাম। সেমভাবে এখানে যদি কোনো কিছু না থাকে জিনিসপত্র, তাহলে এইভাবে সিলেক্ট করতে পারি। আর যদি অনেক কিছু রয়েছে এখানে আশেপাশে, হিজিবিজি অনেক কিছু আছে, তখন আমরা এই লেয়ার, যে দুইটা লেয়ার আমার সিলেক্ট করার দরকার, এই দুইটারে সিলেক্ট করব। কীভাবে সিলেক্ট করলাম? প্রথমে এটারে ক্লিক শিফট চেপ করছি, দিব। শিফট চাপলে এখন আরেকটু, তাহলে শিফট চাপার বিষয়টা যদি আসে আপনার, তাহলে আরেকটু দেখাইতে হবে। হ্যাঁ, আমি তাহলে আরেকটু কিছু শেপ নিতে হবে, তাহলে আপনার দেখাইতে গেলে ওয়েট করেন। ওকে ওকে, এখানে তিনটা লেয়ার আছে। আমি চাই এই গ্রিন কালারের লেয়ারটা এবং উপরের লেয়ারটা যেটা ব্ল্যাক কালারের লেয়ার, এই দুটো লেয়ার সিলেক্ট করতে। তাহলে যদি আমি গ্রিন কালারের লেয়ারটাতে ক্লিক করলাম, ফার্স্টে কোনটা ক্লিক করব বলেন, আপনি বলেন। গ্রিন কালার। গ্রিন কালার সিলেক্ট করলাম, তারপরে শিফট চাপ দিয়ে উপরেরটারে সিলেক্ট করব। উপরেরটা। তাহলে কি হলো, আমার তো তিনটা লেয়ারে সিলেক্ট হয়ে গেল। জি স্যার, বুঝতে পারছি। মানে মানে একদম ফার্স্টেরটা লাস্টেরটা যদি আমি ফার্স্টেরটা ক্লিক করে শিফট চেপে লাস্টেরটা ক্লিক করলে মাঝের সবগুলো একদম সব ক্লিক হয়ে সিলেক্ট যাবে হয়ে নাকি? যাবে। সিলেক্ট যখন করা আমি সব কিছু সিলেক্ট করতে চাই ফার্স্ট এবং লাস্ট, জি স্যার। তখন আমরা শিফট ধরবো। জি। আর যখন ওকে। ইন্ডিভিজুয়ালি দুইটা অথবা তিনটা লেয়ারে সিলেক্ট করতে চাই, ধরেন এখানে যদি 10টা লেয়ার থাকতো, তার ভিতরে আমি শুধু চাই যে লেয়ার 1 অথবা লেয়ার 1 এবং রেক্ট্যাঙ্গেল ওই যে 1 আছে, এই দুইটা সিলেক্ট করতে। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে যেটারে আমি সিলেক্ট করতে চাচ্ছি একটা সিলেক্ট করলাম, এবং কন্ট্রোল চাপ দিয়ে ধরে ওই উপরের রেক্ট্যাঙ্গেলটারে আমি সিলেক্ট করতে চাই। দেখেন এবার কিন্তু দুইটা সিলেক্ট হয়েছে, মাঝখানে একটা সিলেক্ট হয়নি। বুঝে গেছে? ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি রেক্ট্যাঙ্গেলটারে ফালাই দিচ্ছি। এই দুটোরে সিলেক্ট করলাম এবং
এই মুভ টুলে থাকা অবস্থায় দেখেন উপরের দিকে অ্যালাইনের অপশন চলে আসছে, ইলাস্ট্রেটরে যেরকম আসছিল এখানেও অ্যালাইনের অপশনগুলি ঠিক সেমভাবেই কাজ করবে। এখানে যদি এখানে একটা ক্লিক করি মিডিল হরিজেন্টাল, আর এটা হলো ভার্টিক্যালে যদি ক্লিক করি দেখেন পারফেক্টলি মিডিল হয়ে গেছে, এবং বাইরে একটা ক্লিক করলাম এই লেয়ার দুটো সিলেকশন বাদ হয়ে গেল। এই সেম জিনিসটাই আমি আরেকভাবে ড্রয়িং করব। এখানে দেখবেন রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি, এখানে ক্লিক করলাম, এই যে এখানে একটা গোল চিহ্ন দেখতে পারতেছেন, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করলাম। এই দুইটারে আমি একটু হাইট করে রাখি, না দেখা যাক, গ্রুপ ট্রুপ এখন বোঝার দরকার নেই, এটা পরে বুঝবো আমরা। এই যেখানে যেটা দেখতেছেন আমরা এটা মার্কিউ করছি, মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, তারপরে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা গোল চিহ্ন দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করি এখানে দেখবেন অনেকগুলি অপশন চলে আসছে। এখানে একটা অপশন আছে উপরে যে সলিড কালার, সলিড কালার বলতে এই যেগুলি হচ্ছে সলিড কালার, যে রেড ব্ল্যাক এগুলি যেগুলি দেখতেছেন সলিড কালারে যদি ক্লিক করি এখানে রেড কালারটা সিলেক্ট ছিল তাই এখানে অটোমেটিকলি রেডটা নিয়ে নিছে, আমি চাই আমার মতো করে চেঞ্জ করে নিব এখান থেকে। দেখেন এটার সুবিধা কি, যে আমি এখানে কালার চেঞ্জ করতেছি বাট আমি দেখতে পারতেছি যে আসলে কি কালারটা এখানে হচ্ছে। গ্রিন কালার এটা দিলাম, ওকে দিলাম। এবং আরেকটা সুবিধা কি, এই যে যেভাবে সিলেক্টটা করলাম আরেকটা সুবিধা হচ্ছে যে আমার নতুন করে কোনো নিউ লেয়ার নেওয়ার প্রয়োজন হয় নাই, অটোমেটিকলি একটা লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেছে। থার্ড সুবিধাটা আর একটু পরে বলতেছি। আমি এবার আরেকটা হচ্ছে যে ইলিপস নিব রাউন্ড করার জন্য, স্পেস বার ধরে মোটামুটি একটা মিডিল করলাম, স্পেস বার শিফট ছুটে গেছে। ওকে, রেড কালার দিব, আবার এখান থেকে সলিড কালারে গেলাম, রেড কালার যেহেতু সিলেক্ট করা আছে রেড হয়ে গেছে, হোক, ওকে ডান। এখানেও দেখেন ওই রেডের জন্য আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এটার আমি মুভ করতে চাইলে মুভ করতে পারবো, যেহেতু ডিফারেন্ট লেয়ার মুভ করা যাবে, এবং সিলেক্ট করে আগের মতো আমরা এখান থেকে অ্যালাইন করে দিলাম, দুইটারে একসাথে সিলেক্ট করে একটু মুভও করলাম। এবার এই গ্রুপটারে অন করলাম, দুইটা ডিফারেন্ট দেখাবো। এবার আমি এইটার কালারটা চেঞ্জ করতে চাই, এটার কালার চেঞ্জ করার সহজ সিস্টেম আছে, পরবর্তীতে আসতেছি। এটার কালার চেঞ্জ করতে গেলে আপনার সামনে এরকম দুইটা কালারের অপশন দেখাচ্ছে না। কালার চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনার এই জিনিসটা সিলেক্ট করতে হবে, এই টুল দিয়ে সিলেক্ট করতে হবে নাকি? জি স্যার, জি। সিলেক্ট যদি না থাকে তাহলে তো আমি ওই ইন্ডিভিজুয়াল এরিয়ারে কালার চেঞ্জ করতে পারবো না, অথবা এডিট করতে পারবো না। তাহলে এটা সিলেক্ট করার জন্য সহজ পদ্ধতি কি, এইভাবে ধরে আমি আবার এইভাবে রাউন্ড নিয়ে সিলেক্ট করব, তাহলে তো পারফেক্ট হবে না, কখনোই হবে না। সিলেক্ট করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এখান থেকে যদি আমরা কন্ট্রোল চাপ দিই কিবোর্ডে, এবং এই লেয়ারের যে পার্টটা দেখতেছেন আপনারা, যে ট্রান্সপারেন্ট পার্টটা, লেয়ার 2 এই জায়গা না, এই বক্সের মতো যে জায়গাটা আছে, এখানে যদি কন্ট্রোল চাপ দিয়ে একটা ক্লিক করি দেখবেন যে ওই রাউন্ডটা পারফেক্টলি সিলেকশন হয়ে গেছে। এবং এখান থেকে যদি আমি এবার কালার চেঞ্জ করি, ব্লু কালার, ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিলাম এবং কালার চেঞ্জ হয়ে গেল। সেম সিস্টেমে এই রেক্ট্যাঙ্গেলটারও আমরা সিলেক্ট করতে পারবো এবং কালার চেঞ্জ করতে পারবো। কিন্তু এইভাবে যখন আমি কালারটা চেঞ্জ করছি দেখেন এই জায়গা কিন্তু একটু রেড রেড একটা আভাস রয়ে গেছে, দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখা যাচ্ছে। এবার আমি যে আরেকভাবে কালার চেঞ্জ করা যায় তো এটার আসবো, এটার কালারটা আমরা আরেকটু ডিফারেন্টে চেঞ্জ করব। কোন লেয়ারে কাজ করতেছি একটু লক্ষ্য করবেন, নাইলে কিন্তু বুঝবেন না জিনিসটা যেটা বুঝাইতে চাচ্ছি। প্রথমে যে উপরের কাজ করতেছিলাম সেটাতে আমি এখন কালার চেঞ্জ করলাম একভাবে গোলটার, এবং এই রেক্ট্যাঙ্গেলটার কালার চেঞ্জ করব আরেকভাবে।
এই লেয়ারের বাইরের দিকে এই যে সাইডটাতে আমার হাত মাউসটা যেখানে নড়তেছে এদিকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সাথে সাথে আমার এখানে লেয়ার স্টাইলের একটা বক্স চলে আসবে। বেশি বুঝাই ফেলতেছি, একটু বেশি বুঝাচ্ছি কি একদিনে? না স্যার বোঝা যাচ্ছে। অন্যরাও একটু কথা বললেন, যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আর একটু স্লো আগাবো। এখানে একটা অপশন আছে দেখেন, কালার ওভারলে। এখানে যদি ক্লিক করি, এখানে হোয়াইট কালার ডিফল্ট হিসেবে অটোমেটিকলি আসে, এই জন্য হোয়াইট দিয়ে ফিল হয়ে গেছে। আমি এইখান থেকে আমার যে এটা গ্রিন ছিল, আমি গ্রিনের জায়গায় এবার চাই এরকম অরেঞ্জ করে দিতে। ওকে দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারেরটাতে দেখেন যে কোনো প্রকার কোনো কিছু কি আশেপাশে আসছে, যে গ্রিন ছিল গ্রিনের কোনো ভাব কি এখানে দেখা যাচ্ছে? না স্যার একদম স্মুথলি হয়েছে। স্মুথলি হয়েছে। তাইলে আমরা কালার চেঞ্জ করার দুইটা অপশন অলরেডি এখান থেকে দেখলাম। তার ভিতরে এই সেকেন্ড যেটা দেখাইছি সেটা হচ্ছে একটু সুবিধা আছে, যে জিনিসটা পারফেক্টলি ভালো মতো হচ্ছে। এবার এটা অফ করে দিই। এবার এইটাতে আমরা কালার চেঞ্জ করে দেখব। এইটাতে কালার যেইভাবে নিছিলাম, মনে আছে তো কীভাবে নিছিলাম এটা? এখান থেকে জি স্যার মনে আছে। সলিড কালার। আমি রেড কালারটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে রেডের যে লেয়ারটা আছে, রেড কালারটা এখানে যে লেয়ারের এখানে দেখা যাচ্ছে, এর উপরে ডবল ক্লিক যদি ক্লিক করি, এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। এবার গ্রিন কালার এখানে দিলাম, ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই গ্রিনের উপর ডবল ক্লিক করতেছি, এখান থেকে ব্লু কালার, ওকে। এটাতে দেখেন তো কোনো প্রকার কোনো ডিস্টার্ব কি হয়েছে? কোনো কই না, ঠিক তো। ডিস্টার্ব হয়নি। সো আমাদের যদি এরকম কোনো কিছু করতে হয় তো এই অপশনটা আমাদের জন্য বেটার। এবং এই সাইডে যে একটা বক্স, ব্ল্যাক কালারের বক্স দেখা যাচ্ছে, লেয়ার মাস্ক থাম্বনেল নাকি, হ্যাঁ লেয়ার মাস্ক থাম্বনেল, এইটার যে একটা সুবিধা, সেটা কি জিনিস আমরা যখন লেয়ার মাস্ক করব তখন যাই বুঝবো, এখন বোঝার দরকার নেই। আপাতত আমরা যতটুকু শিখছি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলের ব্যাপারটা দেখছি, এবং এতে কিভাবে কালার চেঞ্জ করা যায় সেটা দেখছি। গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমরা এখনো আসি নাই, যখন গ্রেডিয়েন্ট টুলে আসবো তখন যে গ্রেডিয়েন্ট কালার নিয়ে কথা বলবো, এবং লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখছি, অ্যালাইন কিভাবে করতে হয় সেটা শিখছি। এতটুকু পর্যন্ত সবাই কি পারবেন? ভাই একটা কোশ্চেন ছিল, অ্যালাইন করতেছি, হুম। ধরুন আপনি বললাম যে কি ইলিয়াস 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 অপশনটা রেক্টেঙ্গেলের সাথে অ্যালাইন হয়েছে, হ্যাঁ। ইলিয়াসটা আমরা বলছি যে আবার ক্লিক করলে যেটা ফিক্স, এখানে এই ধরনের না কিছু না, আছে যে আমি এটা তো এটা নাই। সেক্ষেত্রে ধরুন আমি এখন ওই রেক্টেঙ্গেল বরাবর আমার ইলিয়াসটা মিডল হয়ে গেল, আমি যদি এখন চাই যে না রেক্টেঙ্গেল, আমি ইলিয়াস বরাবর রেক্টেঙ্গেল চেঞ্জ করলাম, না কিভাবে করবো? এইটাতে ওই অপশনটা নাই আসলে, যে একদম জায়গায় ফিক্স দাঁড়ায় থাকবে একটা, এটা তো এরকম হয় খুব কম। জি জি, আমরা আচ্ছা একটা আচ্ছা, জিনিস ট্রাই করি যে এই জায়গায় এটা দাঁড়ায় থাকবে, হ্যাঁ, এইটা তখন রেক্টেঙ্গেলের এইটা দাঁড়ায় থাকবে, এবং সেই জন্য যেটা করা যেতে পারে, দুটো আবার সিলেক্ট করলাম, দেখি আমি এটা ক্লিক করতেছি, কি হচ্ছে যে এটা একটু উপরে মুভ, দুইটা একত্রিত হয়ে মুভ করতেছে, মানে দুইটাই কিন্তু মুভ করতেছে, শুধু একটা না। এখানে আচ্ছা আচ্ছা, ফিক্স দাঁড়ায় থাকার কোনো অপশন এখানে আমি এতদিন পর্যন্ত পাই নাই, দেখি এখান থেকে কিছু আছে কিনা। ক্যানভাস সিলেকশনে আছে, ক্যানভাসে যদি দিই তাহলে ক্যানভাসের মিডিলে যাবে, এখানে ফিক্স করার অপশনটা নাই। এখান থেকে যদি অ্যালাইন দেই, দেখেন ক্যানভাসের মিডিল হয়েছে, এটা কিন্তু টোটাল ক্যানভাসটার মিডিল হয়েছে। সিলেকশনে থাকাটাই বেটার। এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি নাকি? জি জি। আরেকটা টুল দেখাবো, এই তিনটা দেখাবো। জি স্যার দেখান। ল্যাসো টুল সবগুলি একই ধরনের সিলেকশন টুল। এর উপরে যে আমরা
রেক্ট্যাঙ্গুলার ইলিপস মার্কি টুল দেখলাম, এরকমই সিলেকশন করা যায়। এটা দিয়ে কি হয় যে ল্যাসো টুল যেটা আছে, ল্যাসো টুল হচ্ছে শর্টকাট এল, এটা দিয়ে যদি আমি ইচ্ছা মতো এইভাবে সিলেক্ট করতে চাই এরকম সিলেক্ট করতে পারবো। এবং যদি প্লাস মাইনাস করতে চাই, এর সাথে অ্যাড করতে চাই, শিফট চাপ দিলে এর সাথে এইভাবে যদি টান দেই অ্যাড হবে। এই জিনিসটা কিন্তু আমাদের খুব লাগবে মাঝে মাঝে, হ্যাঁ, এই যে ল্যাসো টুলটা। এবং এরপরে যে টুলটা আছে আমরা এগুলিতে কিছু কাজ করব। পলিগনাল টুল, পলিগনাল টুলটা কিভাবে কাজ করবে, যে একটা একটা ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন এবং 0 পয়েন্টে আইসা এখানে ক্লিক করলে সিলেকশনটা মার্ক হয়ে যাবে। দুইটা গেল। তারপরে টুলটাও দেখেন একই ধরনের জিনিস, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা দেখাইতে গেলে আমার একটা ইমেজ নিয়ে আসতে হবে, নাহলে এখান থেকে দেখানো যাবে না। যদি এইভাবে টান দেই অটোমেটিকলি ম্যাজিক ওয়ান টুলটা দেখাইতে গেলে ইমেজ আনতে হবে। সো আমরা কাজ করি এবং সেটা দেখাই। ইমেজ নিয়ে আসি, কি ইমেজ নিয়ে আসা যায়, স্যার একটা কথা, বলেন। আমি একটু ছুটি যাচ্ছি, বাকিটুকু পরে দেখে নেব, দেওয়া যাবে? আচ্ছা, কে জানো কে বলতেছিলেন? ঠিক আছে পরে ঝর্ণা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে দেখে নিন। আমার ফোনে নেট নাই তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। এটারে কপি করলাম, ফটোশপে নিয়ে গেলাম, কন্ট্রোল এন দিলাম, এন্টার দিলাম এবং নিয়ে আসলাম। এই ইমেজটা কিভাবে আনলাম গুগল থেকে, কপি করছি, কপি ইমেজ, কপি করে কপি ইমেজ, কন্ট্রোল এন দিছি। কন্ট্রোল এন দেওয়ার কারণ হচ্ছে যে ইমেজটার মূলত সাইজ কত, ঠিক সেম সাইজে এখানে আমার একটা ক্যানভাস অথবা আমার একটা ডকুমেন্ট তৈরি হবে। আমরা চাইলে এখান থেকে রেজুলেশনটা কিন্তু বাড়াই দিতে পারি। নিউ নেওয়ার সময় রেজুলেশনের বিষয়ে কথা বলি নাই, তাই না? রেজুলেশন অবশ্যই কাজ করার সময়, যখন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন করব, শুধুমাত্র ওয়েবের জন্য যখন আমরা কাজ করব তখন এখানে 72 রাখবো। তাছাড়া এমনি রেজুলেশন ভালো রাখার জন্য এখানে সবসময় 300 রাখবো, ঠিক আছে? এবং পেস্ট, কন্ট্রোল ভি দিলাম, এখানে পেস্ট হয়ে গেছে। আসেন আমাদের এখানে যেই ল্যাসো টুলটা আছে, ল্যাসো টুল দিয়ে আমরা এটারে সিলেক্ট করব বলের চারিদিকে। ল্যাসো টুল দিয়ে কখনোই ভালো সিলেকশন হয় না, তবে যতটুকু করা যায় ফ্রি হ্যান্ড সিলেকশন করবেন। ক্লিক করলাম এবং মাউস টানতেছি, এখানে এসে ছেড়ে দিলাম। কিছু পার্ট ভালো হয় নাই, সেই পার্টগুলি কিভাবে ভালো করা যাবে বলেন বলেন। ওটা চেপে এখান থেকে আমার কিছু পার্ট বাদ দিতে হবে, তাই না? বেশি হয়ে গেছে, এদিকে বাইরে বেশি চলে আসছে, তাহলে অল্টার চাপ দিয়ে ধরে জি স্যার এটারে সিলেক্ট করে এতটুকু পার্ট বাদ দিয়ে দিলাম। আর কিছু কিছু জায়গায় আমার বাদ পড়ে গেছে, সেগুলি শিফট চাপ দিয়ে ধরে এখান থেকে অ্যাড করে নিলাম। এই জায়গায় কিছু জায়গা খারাপ হয়েছে, সেটা অল্টার চাপ দিয়ে ধরে আমরা এখান থেকে মাইনাস করে দিলাম। এইভাবে যতটুকু ভালো করা যায় এরকমভাবে সিলেকশন করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমি চাই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা শর্টকাট যে সিস্টেমটা, সেটা হচ্ছে দেখেন, কন্ট্রোল জে যদি আমি চাপি, কন্ট্রোল জে, এই দেখেন এখানে একটা নতুন লেয়ার তৈরি হয়েছে। তার মানে এর একটা ডুপ্লিকেট, যতটুকু সিলেকশন করছিলাম ওর একটা ডুপ্লিকেট লেয়ার এখানে তৈরি হয়ে গেছে। এবং নিচের আইটা অফ করে দিলে নিচের আইটাতে ব্যাকগ্রাউন্ড সহ আছে এবং উপরের যেইটা আছে লেয়ারটা, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই।
আই অফ অন করলে যেটা চোখ খোলা থাকলে দেখা যাবে, চোখ বন্ধ থাকলে দেখা যাবে না। আমি চোখটা বন্ধ করে দিছি চোখের উপর ক্লিক করে, এই জন্য নিচেরটা দেখা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাই না? জি স্যার। তো যতটুকু পার্ট সিলেক্ট করছিলাম শুধুমাত্র অতটুকু পার্টই আছে, আর যেটা সিলেক্ট করে নেই সেটা নাই হয়ে গেছে। এবার আসেন আবার সেই সিলেকশনে আমি ব্যাকে ঘুরে যাচ্ছি, সিলেকশন করলাম। তবে আমরা যে প্রফেশনাল ওয়েতে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেটা হচ্ছে অবশ্যই এটার একটা ডুপ্লিকেট লেয়ার রাখতে হবে, এটা পরবর্তীতে আসতেছে, আপাতত দরকার নেই, পরে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখবো তখন। এখানে দেখেন অ্যাড লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্ক একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করব, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমরা সবসময় এই অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটা হচ্ছে প্রফেশনাল ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কন্ট্রোল জে দিয়েও করতে পারেন, সমস্যা নেই, বাট এটা হচ্ছে ভালো। কারণ কিছু কিছু ক্ষেত্রে ধরেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছেন, তারপরে দেখতেছেন যে এইটার কিছু কিছু পার্ট আপনার ব্যাকে আনা প্রয়োজন, তখন কি করতে পারবেন যে আমরা এটা তো ব্রাশে যাইতে হবে না, এটা দেখাবো না, থাক। এটা একটা সুবিধা আছে, অবশ্যই আপনারা এই সিস্টেমে অ্যাপ্লাই করবেন। এটা সুবিধাটা আমরা ব্রাশে যখন যাব তখন যে দেখব, এখান থেকে দেখাবো না। তাহলে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করা শিখলাম, ফ্রি হ্যান্ড ড্রয়িং করে সিলেক্ট করলাম। এরপরেরটা যেটা আছে সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, মানে এই ল্যাসো টুলের প্রত্যেকটা কাজই বেশি বেশি প্র্যাকটিস করবেন, পরবর্তীতে কাজে লাগবে। পলিগনাল ল্যাসো টুলটা যেভাবে কাজ করবে, একটা একটা ক্লিক করলাম, একটু সামনে গেলাম, আবার ক্লিক করলাম, ছোট ছোট করে ক্লিক করতে করতে এটাতে আর একটু বেশি পারফেকশন নিয়ে আসা যাবে ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের চেয়ে। আমি জাস্ট এভাবে যাচ্ছি, এখানে এসে 0 পয়েন্ট যখন আসবে পেন টুলের মতো ছেড়ে দিলাম। আগের চেয়ে সিলেকশন মোটামুটি ভালো হয়েছে। আবার অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে হচ্ছে যে পলিগনাল ল্যাসো টুল। এবার আসি ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা কীভাবে কাজ করে? ম্যাগনেটিক ল্যাসো টুল একটা ক্লিক করবেন এবং জাস্ট, সরি ম্যাগনেটিক ল্যাসো টুল তো নেই নাই আমি, একটা ক্লিক করবেন এবং মাউসটা শুধু ঘুরাই, এর পাশ দিয়ে ঘোরাবেন। সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। ম্যাগনেটিক ল্যাসো টুলটা আসলে কাজ করে এইভাবে যে যেই কালারের উপর আপনি ক্লিক করছেন এই কালারের একটা কমন কালার ধইরা, মানে এই কালারে সিলেক্ট করতে চাচ্ছেন আপনি, এটা বুঝা নিয়ে সে জাস্ট ওর পাশ দিয়ে ঘুরাইলেই ওই কালারের কাজ দিয়ে সিলেকশন করে ফেলবে। দেখেন এই জায়গাটাতে সিলেকশন না হওয়ার কারণ কি বলেন তো? আমি যেখানে ক্লিক করছিলাম ওখানে কিছুটা রেডের পার্ট ছিল, এই দেখেন এই সাদাটারেও ছাইড়া দিয়ে চলে গেছে। এই জায়গাটা আমরা সলভ করতে পারি, আমরা যদি ল্যাসো টুলে একটু আবার যাই, এখান থেকে এটা দিয়েও সলভ করা যাবে, তবে ল্যাসো টুল দিয়ে সলভ করাটা একটু সহজ। এখান থেকে বাড়াইতে হবে শিফট চাপ দিয়ে, এইভাবে ভিতর দিয়ে এনে এখানে ছেড়ে দিলাম। এই সাইডে সিলেকশনটা হয়ে গেল, এখানে কিছুটা বাকি রয়েছে, শিফট চাপ দিয়ে আবার একটু বাড়ায় নিলাম, আবার অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আজকে এই কয়টা টুলের বেশি আর দেখাবো না, আপনাদের হোমওয়ার্কও দিব এবং এর পিছনে ব্যাকগ্রাউন্ড কিভাবে দেওয়া যেতে পারে সেটা আমরা দেখি। এর পিছনে আমি চাই যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে।
আচ্ছা, শিপ দিলে হচ্ছে কি বা দিতে পারবো তাই না? শিপ দিলে বাড়াইতে পারবেন। আর ওই যে আমরা শিখছিলাম এখানে, এই যে এটাতে যে যা শিখছিলাম, যে অ্যাড করা, রেক্ট্যাঙ্গেলে শিখলাম না অ্যাড করা, অল্টার, আর অল্টার দিলে হচ্ছে কি মাইনাস হচ্ছে। ব্যাস হচ্ছে। ঠিক আছে, এর পিছনে আমরা একটা কালার দিব, সলিড কালার। তো সলিড কালার কোন জায়গা থেকে নিতে হয়, সলিড কালারে ক্লিক করলাম এবং ধরেন রেড কালারে দিয়ে দিলাম। ওকে, এখন কি হয়েছে যে আমার এই সলিড কালারটা উপরে উঠে আছে এবং আমার যে বলটা ছিল সেটা নিচে আছে, যার ফলে বলটা দেখা যাচ্ছে না। কিন্তু আমার তো দরকার বলটা দেখা যাওয়া এবং রেডটা নিচে দেখা যাওয়া। তাহলে কি করতে হবে, যে উপরে যে লেয়ারটা আছে এটারে নিয়ে এসে এই নিচে এসে ছাড়তে হবে, তাইলে এটা নিচে থাকবে, বলটা তখন দেখা যাবে। আবার যদি আমি চাই যে রেডটারে উপরে দিয়ে দিতে, তাহলে বলটা দেখা যাবে না। এভাবে টান দিয়ে নিয়ে এসে নিচে ছেড়ে দিলেই এটা নিচে নামবে আর বলটা উপরে উঠে যাবে। এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। ওকে, আমি চাইছিলাম যে এইগুলো একটু দেখাই দিতে একবারে, আজকে আর দেখাচ্ছি না এতটুকু, আজকের বেশি আর দেখাবো না। তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে বাংলাদেশের পতাকাটারে খুব সুন্দরভাবে এ4 সাইজে অথবা না স্কোয়ার সাইজে করবেন না, এ4 সাইজে করেন, এ4 সাইজে বাংলাদেশের পতাকাটা সুন্দরভাবে ড্রয়িং করবেন। এই যে বাংলাদেশের পতাকা যে আশেপাশে যে বাঁশ থাকে, তারপরে ফ্লোরে যে কীরকম থাকে না স্কোয়ার স্কোয়ার, এই যে কেমন বলে জি স্যার। এরকম এরকম থাকে না, এইভাবে যে থাকে সিঁড়ির মতো, এরকম সিঁড়ির মতো সুন্দরভাবে দিয়ে ড্রয়িং করে একটা করবেন। আর ল্যাসো টুল দিয়ে 3টা ইমেজ এভাবে সিলেকশন করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। পলিগনাল টুল দিয়ে 3টা ইমেজ, 3 ধরনের ইমেজ দিবেন, এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ দিবেন, শুধু একটা না, 3 ধরনের ইমেজ নেবেন। এবং ম্যাগনেটিক টুল দিয়েও, ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়েও 3টে ইমেজ নেবেন, নিয়ে প্রত্যেকটার পিছনেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সলিড কালার দিবেন পিছনে। এবং হোমওয়ার্কটা এভাবে জমা দিবেন যে এই লেয়ারটা দেখা যাবে, এই লেয়ারের এই প্লেটটা দেখা যাবে, স্ক্রিনশট নেবেন, টোটালটার স্ক্রিনশট নেবেন। আমি দেখতে চাই যে আসলে আপনারা কিভাবে কাজটা করছেন। স্ক্রিনশট নিয়ে তারপরে হোমওয়ার্ক জমা দিবেন। সেভ দেওয়া তো শিখাই নেই, সেভ দেওয়া এখন শিখাচ্ছিও না, ঠিক আছে? এইভাবে জমা দিবেন যাতে আমি লেয়ারগুলি দেখতে পারি যে কিভাবে আপনি অ্যাড লেয়ার মাস্ক করছেন কিনা, এই সলিড কালার থেকে কালার নিছেন কিনা, নাকি আপনি কোন জায়গা থেকে কালার নিছেন, কিভাবে নিছেন, এগুলি যেন আমি এখান থেকে দেখতে পারি। হোমওয়ার্ক বোঝা গেছে? জি স্যার। আর সবসময় সলিড কালার থেকে নিলে কি ভালো নাকি? হ্যাঁ, সলিড কালার থেকে নিলে ভালো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে নিতে হবে, সলিড কালার থেকে নেওয়ার অভ্যাসটা করবেন, এটা বেটার, যে কালারটা সহজে চেঞ্জ করা যায়। আর শেপে যখন আসবো, যখন শেপ নিয়ে কাজ করবেন, তখন যে আবার ওই সলিড কালার থেকে নেওয়ার প্রয়োজন হবে না, ওই শেপ একলাই কালার চেঞ্জ করার জন্য আপনার অপশন দিয়ে দিবে। ওটা আসবো পরবর্তীতে, আসেন আমাদের ইয়েটা নিয়ে নিই। আজকে হচ্ছে আপনার ক্লাস নাম্বার 18। কে কে আছেন? শাখাওয়াত আলী নাই, কেটা
40। আচ্ছা 40 দিচ্ছি। একজন একজন বলেন তো কে কে আছেন বলেন। স্যার 16 16। 16 27 27। তারপর বা 33। রকি ভাই ছিল 33। স্যার স্যার স্যার, স্যার 09 হবে স্যার, 9 9 09। 9 হবে স্যার, ওই 16টা ক্যান্সেল করে দেন। 16টা কেদা? 16টা সাব্বির আমাদের চিনি না, এটা 9 হবে আমার। 24 0 0 9। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, এক্সামে কি থাকবে, প্রেজেন্ট ছিল? হ্যাঁ ছিল। আচ্ছা আচ্ছা, আমারটাতে কি আছে দেখতে, আমি যদি পরে দিচ্ছি এক্সাম। আচ্ছা ভাইয়া 42। হ্যাঁ দিচ্ছি দাঁড়ান একটু। এক্সামের সময় তো আমি তো হচ্ছিলাম না লাস্টের দিকে। বুঝি না। এক্সামের সময় তো আমি লাস্টের দিকে ছিলাম না, মানে তখন কি নাম প্রেজেন্ট নেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ওইটা একটু দেখতেছি দাঁড়ান, আগে এগুলি যারা আছে দিয়ে দিই। আচ্ছা 42 মাহফুজ সাহেব এটা দিয়ে দিছি। আর হচ্ছে গোলাম রাব্বি নাই, আছে নাকি গোলাম রাব্বি? ইয়াসমিন খাতুন আছেন না? 40। আজম সাহেব নাই, নাই। আচ্ছা এটা দিয়ে দিলাম, সুভাষিস ভাইয়ের এক্সামেরটা দিয়ে দিলাম। আর কে ছিল? তাহেরা আপু ছিল না? 27। হ্যাঁ ভাই, ওই দিন ছিলাম, আজকে দিয়ে আছি। দিছি 27-এর 27 27 27। এক্সাম দিছিলেন তাই না? দিয়ে দিছি, আপনি ওই দিনে ক্লাসেও ছিলেন, আসছিলেন, আমি দিয়ে দিছি। তারপরে রাকিব ভাই এক্সাম দিছেন, দিয়ে দিছি। আর কেউ আছেন? আর তো কেউ নাই। ঠিক আছে এই পর্যন্ত। আর কোনো তো প্রশ্ন প্রশ্ন আছে কি যতটুকু দেখাইলাম এর ভিতরে? ভাইয়া, আচ্ছা ক্লাসের ভিডিও কি আজকে আপলোড হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ নাকি? আজকে আপলোড করে দিব ক্লাসের ভিডিও। আমি আপলোড করলে আজকের টাস্কেই হয়ে যাবে, বুঝলেন নাই? স্যার, বলেন। স্যার একটা কন্টেস্টে তো ওইখানে আজকে লাস্ট ডেট ছিল, তো টাইমও চলে গেছে। হুম। তো ওইখানে একটা মেইলে দেখলাম যে ওইখানে আসছে যে ওরা একটা কমেন্ট করছে, তো ওইটা অনুযায়ী ওরা মানে আবার ঠিক করে দিতে বলছে। কিন্তু আমি তো ওইখানে মানে ফ্রিল্যান্সারে গিয়ে তো কোনো পাইলাম না, মানে কি ঠিক করে দিতে বলছে ওইটার কিছু পাই নাই। আপনি স্ক্রিন শেয়ার দেন আপনার দেখি, আপনি স্ক্রিন শেয়ার দেন এবং freelancer.com-টা দেখান আমারে। ওই স্ক্রিন শেয়ারেরই তো পাইতেছি না। স্ক্রিন শেয়ারে যে নিচের দিকে থাকে, নিচের দিকে দেখেন একটা তীরের মতো উপরের দিকে প্রেজেন্ট নাও লেখা আছে, ওখানে লেখা নাই, আইকন আছে, ওখানে ক্লিক করার পর একটা বক্স আসবে। বক্স আসলে দেখবেন যে এন্টার স্ক্রিন আছে, এন্টার স্ক্রিনে ক্লিক করবেন। তারপরে বাম পাশে আর একটা বক্স আসবে, এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন। হুম, হ্যাঁ দেখান। এটা হচ্ছে আপনার এন্ট্রি তাই তো? আচ্ছা যে আপনি কোনটাতে কমেন্টস করছে? মানে আমার আচ্ছা ইমেইলে ইমেল একটা দেখার দরকার নেই, মানে দাঁড়ান ওয়েট ওয়েট। আপনার এই এন্ট্রিটাতে ক্লিক করেন, ইমেজটাতে। এখানে তো কোনো কমেন্ট এখানে নেই। কোনো কমেন্ট নাই, কাটেন, এটা কাটেন। টোটাল সবার ইয়াগুলি দেখি একটু। হুম, অল
নিচের দিকে নামেন, নিচের দিকে নামেন, নামেন নামেন, আরও নামেন। আর হ্যাঁ, সেকেন্ড পেজে যাওয়ার দরকার নেই, জাস্ট নিচে নামেন। দেখেন যে নিচেও কমেন্টসের জায়গা আছে, ক্লায়েন্ট এখানেও কিন্তু কমেন্টস করতে পারে, ও, ঠিক আছে? ওই যে আচ্ছা, কন্টেস্ট তাহলে হোল্ডার, এইখানে ওই ও দেখেন আচ্ছা কন্টেস্ট আচ্ছা, হোল্ডার কমেন্টস করছে। জি জি পাইছি। আচ্ছা 25 ইয়ার্স সেলিব্রেশন, এই যে এই কমেন্টটারে ফলো করে আপনি কাজ করবেন। কিন্তু আচ্ছা কন্টেস্টের কি ঠিক টাইম আছে। শেষ? এখন আবার টাইম বাড়াই টাইম দিছে। বাড়াই দিছে, রাইট। তাহলে এই হ্যাঁ, এই অনুযায়ী আপনি হচ্ছে যে কাজ করবেন, করে আবার সাবমিট করবেন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, ওই যে টাইম তো মনে এটা মনে হয় এখন আর দেখা যায় না, না হ্যাঁ, চলে যায় বোধহয়। টাইম টাইম যদি টাইম টাইম চলে শেষ গেলে হয়ে তো গেলে ওখানে আর সাব দেখা না, যায় না বোধহয়, না? এন্ট্রি সব দেখা যাবে, বাট হচ্ছে আপনি সাবমিট আর করতে পারবেন না টাইম যদি না বাড়ায়। এটা কোথায় দেখা যায়? এটা আমি উপরে মানে আমি একটা পরে অপশনে থাকে। স্ক্রিন শেয়ার দিলে দেখাই দিতে পারতাম। আমি তো ল্যাপটপে নাই। উপরের দিকে ডান পাশে দেখা যায়, উপরের দিকে ডান পাশে, হ্যাঁ। সবসময় থাকে থাকবে মানে আমি যে ধরো আমি একটা কন্টেন্ট সাবমিট করলাম, হ্যাঁ সাবমিট, ওটা দেখা যাবে ওখানে উপরে গেলে। আপনি একটা কন্টেস্ট সাবমিট করছেন, করার পরে কি দেখা যাওয়ার কথা বলতেছেন? ধরুন এটা টাইমটা চলে গেল, হুম, হ্যাঁ, ও হয়তো উইন হ্যাঁ করে দিল, এটা তো তখন আর রাতের মতো দেখা যায় না, না ওই কাজটা তখন তো চলে যায়, তাই না? হ্যাঁ, ইয়ার ভিতরে দেখা যায় না, যখন ওই যে সার্চের ভিতরে আর দেখা যায় না, কিন্তু আপনার প্রোফাইলে এটা থাকবে। সেটা আপনি বুকমার্ক করে রাখবেন যাতে আপনি সহজে পান। এটা বুকমার্ক করতে করতে পারেন না? কন্টেস্টারে কিভাবে বুকমার্ক করে? বুকমার্ক করতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। বুকমার্ক করে রাখবেন, তাইলে বুকমার্ক না, তাইলে হচ্ছে যে আপনি সহজে দেখতে পারবেন, নাইলে আবার খুঁজতে হবে লিঙ্ক টিঙ্ক দিয়ে। আচ্ছা আচ্ছা বুকমার্ক করে রাখলে সহজ হবে। পরবর্তীতে যখন অন্য মানুষে উইন করে দিচ্ছে, আপনার এটা দরকার নাই, তখন এই বুকমার্কটা আবার উঠাই দিবেন, ওটা হারাই যাবে। আচ্ছা। এই তো। কন্টেস্ট যে করলে কোনো রেকর্ড থাকবে না? ফ্রিল্যান্স আমার এত থাকবে? আমি অনেকগুলো কন্টেস্ট করলাম, কথার কথা, ওগুলো কি মানে আমি যে কন্টেস্ট করলাম বা দিলাম, হ্যাঁ, এটা কি ওখানে ফ্রিল্যান্সার থাকে তখন? হ্যাঁ থাকে, থাকে। যদি কিভাবে আচ্ছা থাকে ওটা সহজে পাওয়া যায় কিভাবে দেখবেন, আপনার যখন 5 স্টার দিচ্ছে আপনার প্রোফাইলে ঢুকলেই, প্রোফাইল বলতে হোম পেজে যদি হুম, freelancer.com-এ যান, 5 স্টার, 3 স্টার, 2 স্টার, 1 স্টার অথবা রিজেক্ট করছে, তাইলে দেখবেন যে হ্যাঁ। আপনার হোম পেজে ওগুলি শো করতেছে যে কোনটাতে আপনি 4 স্টার পাইছেন, কোনটা রিজেক্ট করছে, এগুলি কিন্তু আপনার হোম পেজেই দেখা যাচ্ছে। আর এবং হোম পেজেও, তো ধরো আমাকে হ্যাঁ এস্টারে দিল না, হ্যাঁ, ওখানে আমাকে এস্টারে দিল না, কিন্তু আমি কন্টেস্টে সাবমিট করলাম, হ্যাঁ, সেটা তখন শো করবে? সেটা তো শো ইয়েতে থাকবে, কন্টেস্টের ভিতরে আপনার এন্ট্রি থাকবে, বাট আপনার প্রোফাইলের আচ্ছা সামনের দিকে আপনি আর দেখতে পারবেন না। ওই কন্টেস্টের ভিতরে ঢুকলে তখন যা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে রিফাপ ওই ডিজাইনগুলি ইয়াতে দেন না কেন, আমাদের গ্রুপে গ্রুপে দেন না কেন? জি দিব। তাহিরা আপুর কাজের কি অবস্থা বলেন তো? নেই। মাহফুজ সাহেব, পরীক্ষা টরীক্ষা তো শেষ, জি ভাই, পরীক্ষা শেষ। তাইলে কন্টেস্ট করতেছেন এখন? না ভাইয়া, করতে কি হবে। হবে যে যদি আপনি কন্টেস্ট না করেন, আপনার স্কিলটারে ডেভেলপ না করেন, আইডিয়া জেনারেট করা না শেখেন, তখন যখন ফাইবারে যখন মার্কেট প্লেসে ঢুকবেন, তখন যে ক্লায়েন্ট কাজ দিলে তো কিছু বুঝবেন না। freelancer.com-টা এই জন্যই প্রথমে স্টার্ট করে দিছি। আমি কিন্তু চাইলে আপনাদের ফটোশপ ইলাস্ট্রেটর শেষ করে পরে freelancer.com এবং ফাইবার 2 দিনে 2টা দেখাই দিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি freelancer.com-টা এই জন্যই ইলাস্ট্রেটর শেষ করার পরপরই দিয়ে দিছি, অথবা বিজনেস কার্ড ডিজাইনের পরপরই দিয়ে দিছি, যাতে আপনারা ডিজাইন করতে থাকেন এবং আপনাদের আইডিয়া জেনারেট হইতে থাকে, নতুন নতুন ডিজাইন শিখতে থাকেন, যাতে ফাইবারে যে আপনাদের হেল্প হয়। কিন্তু এখন যদি না করেন, তখন কিন্তু ওই ফাইবারে অ্যাকাউন্ট খুললে কোনো লাভ হবে না। ফাইবার প্রোফাইল এখন অনেক কঠিন এবং প্রফেশনাল হইতে হবে, অনেক বেশি, অনেক সুন্দর গিগ হইতে হবে। ডিজাইন যদি এখন থেকে সুন্দর না বানান, তো ফাইবারে গিগ দিয়ে তো কাজ পাবেন না।
তো ঠিক আছে, নেক্সট দিন দেখা হবে। হোমওয়ার্কগুলি ঠিক মতো করেন এবং প্র্যাকটিস বেশি বেশি করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।